সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড পোয়েট্রি কার্নিভাল 2020 আজকের তৃতীয় পর্বে। অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছে ভিন্ন চোখ, আলী আফজাল খান এবং বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্সের সিমি শায়লা নূর। আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ভারতের কৃষ্ণনগর থেকে চিত্রশিল্পী অমিত বিশ্বাস, এবং ভারতের আরেকজন কবি আছেন এবং সঙ্গীত শিল্পী মিতুল দত্ত, আর বাংলাদেশ থেকে রয়েছেন কবি ওবায়দ আকাশ। আসুন আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হই। অমিত বিশ্বাস, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। ওবায়দ আকাশ, আপনাকে শুভ সন্ধ্যা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। নিশ্চয়ই আজকে একটা চমৎকার আড্ডা হবে। এই যে কবিতা এবং আর্ট, এই দুটো নিয়ে ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি পাবলিশার্স এর প্রযোজক নতুন ধরনের আইডিয়া, এবং এই দুটো পথের মিলিত অবস্থান হচ্ছে আজকে আমাদের কার্নিভাল। তো আমি প্রথমে অমিত বিশ্বাস চিত্রশিল্পী, ওনার কাছে জানতে চাইবো যে আজকে আমাদের এই অনুষ্ঠানের অনুভূতি আপনার কাছে কেমন? দেখুন, এটা লাইভ প্রোগ্রাম আমার প্রথম। আমি এর আগে আপনাদের ভিডিওগুলো দেখেছি। তো এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে নিজেই গর্ববোধ হচ্ছে আর কি। আমি প্রথমে কিছুক্ষণ শ্রোতা থাকবো, কারণ একটু সরগড় করতে আমার সময় লাগবে, তারপরে আমি যোগ দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা সবাই নতুন এবং এইভাবেই আমরা আড্ডায় মেতে উঠবো। ওবায়দ আকাশ, আপনি বলুন যে আমাদের এই কার্নিভাল নিয়ে আপনার অনুভূতিটা কেমন? ধন্যবাদ আরমান ভাই। অমিতদাকে দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আসলে আমরা এই করোনার সময়ে পরস্পর মুখোমুখি হতে না পারলেও আমরা কিন্তু এই ভিজুয়াল মাধ্যমে বা ভার্চুয়াল মাধ্যমে আমরা পরস্পরের কাছে আসতে পারছি। এটি একটি আমাদের প্রাপ্তি বলা যায়। আর আজকে যেহেতু আমরা এই ভার্চুয়াল আড্ডার মাধ্যমে একটি শিল্পের মেলায় আমরা জয়েন করেছি, স্বাভাবিকভাবেই ভালো লাগছে। এবং আমি মনে করি যে এই যে ধরনের আড্ডা বা এই ধরনের সংযোগ নিঃসন্দেহে ইতিবাচক একটি ব্যাপার, এবং এটি আমি সবসময় পছন্দ করি। আর আজকে যেভাবে যে ইন্টারন্যাশনাল পোয়েট্রি কার্নিভাল নিয়ে যে আয়োজনটা করা হয়েছে তৃতীয় পর্বে, আমাকে ডাকার জন্য আমি খুব আনন্দ বোধ করছি এবং এখানে খুব আনন্দের সঙ্গে আমি অংশগ্রহণ করেছি। আর এখানে আমার বন্ধু মিতুল দত্ত থাকার কথা ছিল। মিতুল আর আমার কবিতা লেখার বয়স কিন্তু একই, আমরা একই 90-এর দশকের কবি এবং আমাদের দীর্ঘদিনের একটা শক্ত বন্ধুত্ব। মিতুল আমার বাড়িতেও আসছে। আমার বাচ্চা শস্য যখন খুব ছোট ছিল তখন মিতুল আমার বাড়িতে আসছে। ওর বয়স 10 বছর হয়ে গেল। আর ঢাকায় ওর সঙ্গে অনেক যোগাযোগ আছে, কলকাতায় গেলে ওর সঙ্গে আমার যোগাযোগ হয়। তো ও নেটওয়ার্কের কারণে জয়েন করতে পারছে না, তো ব্যাপারটা একটু কষ্টকর ঠেকছে আর কি। যাই হোক, অমিত দাকে দেখে এবং আরমান ভাইকে দেখে আমার ভালো লাগছে। আর আজকের আড্ডাটা সম্পর্কে অবশ্যই আমি উচ্ছ্বাস প্রকাশ করছি। আসুন দর্শক মন্ডলী, বন্ধুরা যারা দেখছেন আমাদেরকে, ওবায়দ আকাশ সম্পর্কে আপনারা সবাই জানেন। উনি একজন খুবই গুণী মানুষ। তারপরেও আমরা সামান্য কিছু তার সম্পর্কে বলি, ইন্ট্রোডাকশন। যে ওবায়দ আকাশের জন্ম হয়েছে 1973 সালে 13 জুন বাংলাদেশের রাজবাড়ী জেলার সুলতানপুর গ্রামে। একাডেমিক পড়াশোনা বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, পেশা সাংবাদিকতা। বর্তমানে দৈনিক সংবাদে সাহিত্য সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। তার অনেকগুলো প্রকাশিত গ্রন্থসমূহ রয়েছে। কাব্যগ্রন্থ পতন গুঞ্জনে ভাসে খরস্রোতা চাঁদ 2001 সালে, নাস্তার টেবিলে প্রজাপতিগণ 2003, দুরারোগ্য বাড়ি 2004, কুয়াশা উড়ালো যারা 2005, পাতাল নির্মাণের প্রণালী, তারপরে তারকার হাসি, শীতের প্রকার, ঋতুভেদে, পালকের মনোবৃত্তিগুলি কাব্য সংকলন 2009, বিড়াল নৃত্য প্রেতে পস্করা, যা কিছু সবুজ সংকেতময়
2010, স্বতন্ত্র 60টি কবিতা কাব্য সংকলন 2010-এরই, প্রিয় কবিদের রন্ধনশালায় 2011-তে, ওবায়দ আকাশের কবিতা আদি পর্ব সংকলন অনুবাদ করেছেন উনি বেশ কিছু ফরাসি কবিতার, একাল কথারা কোনো শ্রুতি বহন করে না, ফরাসি কবিতার অনুবাদ। গদ্য গ্রন্থ রয়েছে ঘাসের রেস্তোরাঁ, লতা পাতার শৃঙ্খলা। সম্পাদনা করেছেন দুই বাংলার 90-এর দশকের নির্বাচিত কবিতা 2012 সালে যেটা প্রকাশিত হয়েছে। আর সম্পাদিত লিটল ম্যাগাজিন হচ্ছে শালুক, 1999 সন থেকে উনি এটা নিয়ে আছেন। পুরস্কারও বেশ কিছু পেয়েছেন। শীতের প্রকার কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন HSBC কালি ও কলম তরুণ কবি পুরস্কার 2008। শালুক সম্পাদনার জন্য পেয়েছেন কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র পুরস্কার 2009। আর 2012 সালে লন্ডন থেকে পেয়েছেন সংহতি বিশেষ সম্মাননা পদক। আপনাকে অভিবাদন ওবায়দ আকাশ, দারুণ আপনার। ধন্যবাদ। আমরা মিতুল দত্তকে পেয়ে গেছি, আমরা মিতুল দত্তর সাথে একটু আমরা পরিচিত হই। মিতুল দত্ত, আপনাকে স্বাগতম আজকের এই অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। অনেকদিন পর ওবায়দকে দেখছি, খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমাকেও দেখছি। আরে তুমি তো খুব ব্রাইট হয়ে গেছো বন্ধু। হ্যাঁ, তুমি ঘরে থাকতে থাকতে ব্রাইট হয়ে গেছো। ঘরে থাকতে হ্যাঁ, খুব ভালো লাগছে তোমাকে দেখে, ঈর্ষা হচ্ছে। তোমার যদি আমাকে আগে বলতা যে আমাকে সুন্দর লাগছে, তাহলে আরো ভালো লাগছে। কি ভালো লাগছে। ওবায়দ আকাশ একটু আগে বলছিলেন যে এত গন্ডগোল করছে যে কি বলবো, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, মানে আসতেই পারছিলাম। আর তুমি বলো, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব এবং প্রেমের কথাটাও বলে দাও আর কি, আমাদের মধ্যে প্রেম আছে, বন্ধুত্ব। সেটা তোমার ছেলে আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমার আমার ছেলেকে কোলে নিয়ে বলছিল, আমার ছেলে 1 বছর যখন, তখন কোলে নিয়ে বলছিল আমার বয়ফ্রেন্ড। শুধু দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদেরকে দেখছেন নিশ্চয়ই বন্ধু বন্ধুকে পেয়েছে এবং আজকের আড্ডা জমে উঠবে। আসেন মিতুল দত্ত সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। উনি তো লেখালেখি করেনি, 90 দশকের কবি ওবায়দ আকাশ বললেন, একসাথে তাদের পথযাত্রা। এবং এর পাশাপাশি উনি সঙ্গীত চর্চা করেন, সঙ্গীত শিল্পী, এবং অনেক গুণী গুণান্বিত। ওনার অনেক কিছু বই বেরিয়েছে এবং ওনার কবিতাও আমি অনেকগুলো পড়েছি। আমরা প্রকাশিত বই যদি দেখি তাহলে দেখবো যে বিদূষক ও সৌদামিনী, আনন্দ 2003-এ, মায়াবী, লিবিডো, সপ্তর্ষি 2008-এ, যে মেয়েটি গোপনে গিটার, শুদ্ধ স্বর, রঙ্গিলা জন্ম, ছোঁয়া, M2M, আমাদের কালো সাম্য গান, কলিকাতা লেটার প্রেস থেকে 2015-তে, বেড়া বিনুনি, ভাষালিপি, উইকেন্ড ইত্যাদি। আবার প্রাপ্ত সম্মান রয়েছেন উনার ট্রাভেল গ্রান্ট, সাহিত্য একাডেমি পুরস্কার 2004-এ, সংস্কৃতি অ্যাওয়ার্ড 2006, যুব পুরস্কার ভারতীয় ভাষা পরিষদ থেকে 2012, আর কৃত্তিবাস পুরস্কার পেয়েছেন 2014। অনেক অনেক অভিবাদন। খুবই ভালো লাগছে যে পশ্চিম বাংলা থেকে মিতুল দত্ত, 90 দশকের কবি, এবং অনেক সুন্দর কবিতা লেখেন আপনি। আমি আপনার কবিতা পড়েছি, আজকেও আমরা পড়বো, আপনার কাছে গানও শুনবো, কবিতাও অবশ্যই আপনার কাছে শুনবো। আপনারা একটু তৈরি হতে থাকুন, আমরা একটু অমিত দত্ত সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দেই আমাদের দর্শকদের। অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস আমাদের মধ্যে রয়েছেন। উনি একটা অসাধারণ ব্যক্তিত্ব এবং আমি খুবই ভক্ত হয়ে গেছি ওনার। উনি কৃষ্ণনগরের নাগরিক, পড়াশোনা বাণিজ্য বিভাগে স্নাতক, ছোটবেলা থেকেই ছবি আঁকছেন। স্বশিক্ষিত শিল্পী বলা যায় ওনাকে, স্বশিক্ষিত শিল্পী শব্দটা শুনতে খুব ভালো লাগলো। তারপরে উনি বলছেন যে উনি থাকেন হলো ঘূর্ণিতে, মাটির পুতুলের জন্য সারা বিশ্বে আদৃত হয়ে আছে ঘূর্ণি। স্বাভাবিকভাবে বাংলা শিল্পকলা ঘরানা, অর্থাৎ বাংলার বিভিন্ন অঞ্চলের মাটির পুতুল, সরা, টেরাকোটা, মন্দিরের গায়ে শিল্পকর্ম, অথবা ঝুলন যাত্রার পুতুল, লোকগাথা ইত্যাদির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা তার মজ্জাগত। দীর্ঘদিন ধরে লৌকিক রসদ নিয়ে সেগুলিকে নিজের মতন করে শিল্পকলায় আধুনিক উপস্থাপনা করে চলেছেন। প্রসঙ্গত এই ব্যাপারে যে দুজন শিল্পীর যাবন চিত্র থেকে উৎসাহ পেয়েছেন তারা হলেন ভারতের শিল্পাচার্য নন্দলাল বসু এবং বাংলাদেশের শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো বাংলাদেশে একটি এশিয়ান আর্ট বিয়েনাল কম্পিটিশন হচ্ছিল, একটা প্রদর্শনী, সেখানে 54টা দেশের সাথে প্রতিযোগিতা করে ভারতীয় শিল্পী হিসেবে অমিত বিশ্বাসের শিল্পকর্ম নির্বাচিত হয়েছিল। এছাড়া রাজ্য ও জাতীয় স্তরের শিল্প প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করে চলেছেন। জনপ্রিয় টিভি শো দাদাগিরিতে শিল্পী হিসেবে একাধিকবার উপস্থিত ছিলেন।
প্রাচীন লুপ্তপ্রায় মাধ্যম অর্থাৎ টেম্পারা, গোয়াস, যেগুলি ফোক আর্টিস্টরা তাদের শিল্পকর্মে ব্যবহার করেন, সেই একই মাধ্যম নিয়ে নিজ শিল্পকর্মে গবেষণা করে চলেছেন। ওনার অন্যতম পছন্দের মাধ্যম হলো কালি কলম। এই মাধ্যমে সৃষ্ট শিল্পকর্মগুলিকে রেখাচিত্র না বলে পূর্ণাঙ্গ ছবি বলতে তিনি বেশি পছন্দ করেন। সম্প্রতি পেপার পাল্প দিয়ে কিছু ভাস্কর্য তৈরি করবার চেষ্টা করছেন। বিষয় নির্বাচনে পুরাণ, মহাকাব্য থেকে মানুষ অথবা পশুর দৈনন্দিন জীবনযাপন তাকে আকৃষ্ট করে, যেমন করে নিসর্গ। শিল্প বিষয়ক প্রচুর প্রবন্ধ, খবরের কাগজ, পত্রিকা, ব্লগ এবং সোশ্যাল মিডিয়ায় পাঠকদের প্রশংসা কুড়িয়েছেন। দেশ ও বিদেশে তার একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ও শিল্পকর্মের সংগ্রাহক হিসেবে তিনি রয়েছেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন। দারুণ লাগলো আপনার কর্মকাণ্ড, একটা আবহ আমরা পেলাম। তো আপনি বলুন যে এই যে আর্ট অ্যান্ড পোয়েট্রি কার্নিভাল আমাদের আয়োজন, এই সম্পর্কে অমিত বিশ্বাস আপনার কাছে কিছু শুনতে চাই। দেখুন, আর্ট যে আমরা শিল্প আর কবিতা, এই দুটো পরস্পর সম্পর্কিত। মানে অন্তত আধুনিক যুগে তো মানে অনেক ক্ষেত্রে আলাদা করা যায় না যে কোনটা কবিতা, কোনটা মানে ছবি আঁকা বা ভাস্কর্য, আমি যাই বলি আর কি। আপনাদের প্রথম সংযোগ যেটা হয় কাব্যের সাথে, প্রথমে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ইলাস্ট্রেশন, মানে কাব্যের সমসাময়িক সাথে সাথে যাতে মানুষ বুঝতে পারে তার জন্য ছবিটা আঁকা হতো। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা নিজেদের মতো করে কাব্যের মতো করে নিজেদের ছবি আঁকতাম। আর কবিরা করতেন কি, কবিরা আমাদের ছবি দেখে তারা তাদের মতো করে কোনো কিছু রচনা করতেন। এবং এইটা 70-80 দশকে কলকাতাতে বহুল ভাবে এই আন্দোলনটা হয়েছে, এবং সেই সাথে সাথে অবশ্যই বাংলাদেশের ঢাকা শহরে, কারণ এই দুটো শহর যেহেতু দুটো দেশ, তার দুটো আলাদা পীঠস্থান হয়ে গেছে, একটি ঢাকা এবং একটি কলকাতা, কিন্তু চর্চাটা একই রয়ে গিয়েছে। মানে দুটো দেশেই আমি যেহেতু আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার থ্রু আমরা প্রচুর বন্ধুরা আছে দুই দেশেই আর কি, তো আমরা এই তাদের সাথে আলোচনা করে এটা জানি যে এটা একটা কমন লেনদেনের ব্যাপার। মানে দুটো জায়গাতেই বাঙালিরা থাকে, তাদের স্বভাবগত চরিত্র একই রকম। ফলে যে ধরনের কাজ হচ্ছে, মানে ধরুন কলকাতাতে যে ধরনের কাজ হচ্ছে সেই একই ধরনের কাজ ঢাকাতে হচ্ছে, ঢাকাতে যে ধরনের কাজ হচ্ছে সেই কাজ আমরা যখন থেকে আমরা বলে দিই যে আচ্ছা এই ব্যাপার, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা সমান্তরাল ভাবে এগোচ্ছি। দেশটা হচ্ছে দুটো, আমাদের যদি দুটো না হতো আমরা কাজ করতাম একসাথে, এটাই ব্যাপার। একই বাংলা, আমরা ভাগাভাগি হয়েছে, আমাদের প্রাকৃতিকগত রাজনৈতিক আমরা বিচ্ছিন্ন হয়েছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু আত্মিক ভাবে একটা মায়ের ভাষাকেই আমরা নিয়ে যাচ্ছি বহমান নদীর মতো। এবং আজকে দেখেন বিশ্বে 35 কোটি বাংলা ভাষাভাষীর মানুষ আমরা রয়েছি, এবং আমরা একে অপরের সাথে শেয়ার করছি। তা আপনি আপনার কাছে পরে আরো অনেক প্রশ্ন রয়েছে। এই যে মাটির পুতুল, আপনার এলাকায়, আপনি যে এলাকায় থাকেন, এবং নিশ্চয়ই আপনার অনেকগুলো কাজও রয়েছে। আপনার উদ্দেশ্যে আমরা একটা জিনিস জানি যে মানে আনসিন, যখন শিল্পীরা কোনো আইডিয়া বিল্ড করে বা কোনো একটা পেন্টিং করে বা কিছু একটা করে, সেটা একটা অদৃশ্যের একটা সংকেত থাকে, না হলে হয়তো হয় না, বা কোনোভাবে সেই সংকেতটা পাবার পরে সেই কাজে মনোনিবেশ করা যায়। এরকম আমরা অনেক উদাহরণ দেখেছি, অনেক শিল্পীর সাথে কথা বলে আমরা জেনেছি। তো সেরকম শায়লা শিমি নূর একটা কবিতা লিখেছেন, আমরা আপনার জন্য এই কবিতাটা পড়ছি। খুঁজে নাও আরো একবার নিজেকে, গাছের ছায়া সেজদা দেয়, পৃথিবী বলে ওঠে আল্লাহু আকবার একাধিকবার। অন্তরে আরো 9টি পৃথিবীর জানালা খুলে যায়, তোমার সঙ্গে সময়, অন্য বলয়, অন্য পৃথিবীর ইতিহাস। সহস্র বছরের বেঁচে থাকা বাঘের চোখে জ্বলছে, হারিয়ে ফেলা 5 টাকায় তোমার নাম লেখা। হাতের মুঠোয় ধরে যুবতী দাঁড়িয়ে রয় অতীত দরিয়ার ধারে, সেখানে এক ডিঙ্গি অপেক্ষমান। ডলফিনের ঠোঁটে রাখা মুক্ত রাংটি ভেসে উঠে, সেখানে দিগন্তে তাকিয়ে দুটি চোখ। নিজামুদ্দিন ভুঁইয়ার দূত জন্মক্ষণের শুভেচ্ছা দিয়ে গেল, বলে গেল কিছু গোপন কথা। তুমি জানতে না তুমি কে, জানলে হারিয়ে গেলে। খুঁজে নাও আরো একবার নিজেকে, বলল সে।
সেখানে একটি আলো, এক বালিকা বেলা বলে গেল, সে ছিল ভালো, বাতাসের সঙ্গে মিশে যাওয়া সাদা চুলের বৃদ্ধা। ওরা অতীত ও ভবিষ্যৎ, অতীত চলে গেল, গন্তব্য খুঁজে নেবে নিজেকে। মনা শোনা, ভালো থাকিস। সিমি শায়লা নূরের লেখা। সুন্দর। তাহলে আপনি তো দীর্ঘদিন ধরে নিশ্চয়ই মানে অনেক বইয়ের প্রচার করছেন, এবং কবিতার সাথে আপনি খুবই ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। হ্যাঁ, ওতপ্রোতভাবে যেটা বলি যে আপনাদের গত লাইভে এসেছিল অনুপম মুখোপাধ্যায়। তো অনুপম একটা পত্রিকা করে অনলাইন বাক। তো সেখানে আমি দীর্ঘদিন ওখানে আর্টের যে সেকশনটা সেটা আমি দেখতাম। মানে ওখানে সম্পাদনা করা কার ছবি যাবে, ছবির কিছু ব্যাখ্যা, যাতে সহজভাবে একটা লেনদেন তৈরি হয় শিল্পীদের সাথে কবিদের। তো সেটা দীর্ঘদিন করেছি। এখন সময়ের চাপে কিছুদিন বন্ধ আছে, কিন্তু আবার হয়তো শুরু হবে। আচ্ছা, ভেরি গুড। মিথুন দত্ত, আপনাকে আমরা পেয়েছি আবার। আপনার কলকাতায় একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলছিলেন। করোনাকালীন সময়ে কলকাতার জীবনযাপন এবং আপনার কবিতা ভাবনা শুনতে চাই। মিথুন দত্ত, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মিথুন দত্ত, ওনার একটু ফ্রিকোয়েন্সি প্রবলেম যাচ্ছে মনে হয়। আমরা বরং আমরা ওবায়দ আকাশ ভাইকে আমরা সংযোগ করে নিই। ওবায়দ আকাশ ভাই, হ্যাঁ, আপনি আমাদের সাথে রয়েছেন। আপনার তো অসাধারণ সব কবিতা আমি দেখছি, এবং ভালো লাগছে খুবই। আহ, আপনি আপনার কবিতা ভাবনা নিয়ে কিছু বলুন, এবং এই যে কবিতা এবং এই যে আর্ট একবারে মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা নিয়ে আপনার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। খুব ভালো একটি প্রসঙ্গ যে আর্ট এবং কবিতা। শুনতে পাচ্ছেন তো আমাকে নিশ্চয়ই? না? জি, হ্যাঁ, হ্যাঁ। শুনতে পাচ্ছি। আর্ট এবং কবিতা দুটোই কিন্তু শিল্প। আর্ট মানেই যে শুধু শিল্প তা নয়। আর্ট বা আমাদের কালচারের যতগুলো শাখা আছে, কবিতা, গল্প, উপন্যাস, সঙ্গীত, চিত্রকলা, সবই আসলে আর্ট। তো এই আর্টের সঙ্গে কিন্তু কবিতার একটি দারুণ সংযোগ আছে। সেটি হচ্ছে যে আর্ট এবং কবিতা দুটোই বেসিক্যালি যে মূল ফর্মটা সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। সেটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম মানে সেই যে একটি বিমূর্ত ব্যাপার, সেই বিমূর্ত ব্যাপারটাকে উন্মোচন করার প্রয়াস, বা এই বিমূর্ত একটি সৌন্দর্যকে নিয়ে খেলা করার যে একটি আনন্দ, সেই আনন্দকে উদযাপন করাই হচ্ছে কবিতার কাজ এবং চিত্রকলার কাজ। যেমন আমরা অনেক চিত্রকলা দেখি বটে, কিন্তু তার প্রতিটি রেখার মূল্য কিন্তু আমরা আসলে দিতে পারি না, বা প্রতিটি রেখাকে উন্মোচন করা আমাদের পক্ষে সম্ভব হয় না। যে কারণে চিত্রকলা কিন্তু একটি পেইন্টিং কিন্তু একটি হয়। একটি পেইন্টিং ওগুলো রিপ্রোডাক্ট হতে পারে, কিন্তু মূল পেইন্টিং কিন্তু একটি হয়, এবং সেটি কেউ কিনে নিয়ে সযত্নে সেটিকে লালন করেন। আবার সেখানে প্রতিনিয়ত সেই চিত্রকলা কিন্তু তার সৌন্দর্য বিলিয়ে বিলিয়ে যেতেই থাকে। তার সৌন্দর্যের কোনো শেষ নাই, এবং তার বিভিন্ন দিক উন্মোচনেরও কিন্তু শেষ নাই। এক এক সময় ওই ছবি এক এক রকম অর্থ বহন করে। আবার কবিতা হচ্ছে এমন একটি রহস্যময় ব্যাপার, যে আসলে কবিতা কখনো পড়ে শেষ করা যায় না। আবার কবিতা সরাসরি কিছু বলে না, আবার কোনো কিছু কমও সে বলে না। সরাসরি সে আন্দোলনে উৎসাহ দেয় না, আবার সে সরাসরি সমাজ পরিবর্তনের ভূমিকা রাখে না, কিন্তু তার যে ভূমিকা সেটা হচ্ছে উস্কে দেওয়ার ভূমিকা, বা তার মধ্যে যে একটি ঘোর থাকে, যে একটি গভীর বোধ থাকে, যে রহস্য থাকে, সেই রহস্য আমাদের উন্মোচন করার একটি প্রয়াস থাকে। তবে সেই রহস্য যে আমরা উন্মোচন করতে পারবোই, বা সেই রহস্য আমাদের উন্মোচন করতেই হবে এমন কোনো কথা নেই। তার আগেই আমরা কবিতার কাছ থেকে অনেক কিছু পেয়ে যাই, তার আগেই তার সৌন্দর্যের আস্বাদনটা আমরা পেয়ে যাই। একটি ভালো কবিতা কিন্তু আপনাকে বোঝার দরকার নাই। আপনি একটি ভালো কবিতা পড়লেই বুঝতে পারবেন যে আপনি আসলে একটি ভালো কবিতা পড়েছেন। তার বোঝার বিষয়টা আরো পরে, এবং সেটি যদি উত্তীর্ণ শিল্প হয় তাহলে তাকে অবশ্যই এই গুণটা ধারণ করতে হবে যে সে মানুষকে আন্দোলিত করবে। তাকে গল্পের মতো বা উপন্যাসের মতো কিন্তু
সরাসরি বলে দিতে হবে না যে একেবারে ঘটনার শেষে গিয়ে কি ঘটলো বা উপন্যাসের শেষে গিয়ে কি ঘটলো। পাঠক কিন্তু এই ধরনের কোনো প্রাপ্তি কবিতার কাছ থেকে আশা করতে পারে না, এবং কবিতা সেটা দেবেও না, এই ধরনের কোনো প্রতিশ্রুতি নাই। কবিতার কাজ হচ্ছে প্রতিনিয়ত বদলে বদলে যাওয়া, প্রতিনিয়ত নিজেকে বদলানো, এবং নতুন নতুন ডিকশন বা নতুন নতুন আধার সে তৈরি করবে, এবং নতুন নতুন স্পর্শ সে তৈরি করবে, নতুন নতুন আলো সে তৈরি করবে, যেখানে আমরা নিজেরা ঋদ্ধ হব এবং তার স্পর্শে নিজেকে শানিত করব, এবং সেই শানিত আমাদেরকে সৌন্দর্যে ভিজিয়ে দেবে, এবং সেই সৌন্দর্যের স্পর্শ আমাদের আবার কবিতা পড়তে উৎসাহিত করবে, বারবার কবিতা পড়তে উৎসাহিত করবে। একটি কবিতার বই কখনো শেষ হয় না। আমার টেবিলে আছে হয়তো 20 বছর ধরে একটি কবিতার বই আমার টেবিলে পড়ে আছে, আমি পড়ছি, কিন্তু অনেক গল্প আছে, উপন্যাস আছে, বা সেগুলো অনেকগুলি আমি রাখি সংগ্রহে, কিন্তু কিছু কিছু আমরা একবার দুবার পড়ার পরে করে, কিন্তু উত্তীর্ণ কবিতার বই বা কোনো সফল কাব্যগ্রন্থ সেটি কখনোই তার আবেদন শেষ করতে পারে না, এবং বারবার সে কখনোই আমি তাকে পুরোটাই বুঝতে পারি নাই, বা পুরোটাই যে কবিতা আমার পড়া শেষ হয়ে গেছে এটা আমি ভাবতে পারিনি। কবিতা কখনো পুরো পড়ে শেষ করা যায় না। এই যে যে একদম ঠিক বলেছেন। অমীমাংসিত বা এই যে অনিষ্পন্ন একটি সৌন্দর্য স্পৃহা বা সৌন্দর্য তৃষ্ণা আমাদের মধ্যে জাগিয়ে তোলে কবিতা, সেটিই আসলে কবিতা লিখতে উদ্বুদ্ধ করে। এবং আমি তো সেই আজন্মই লিখে আসছি, যেমন আমি সেই ছোটবেলা থেকে, আমি স্কুল জীবন থেকে কবিতা লিখছি, এবং সেই যে আমার নেশা, সেই নেশা এখনো পর্যন্ত আমাকে আহ সবকিছুর উপরে কবিতাকে ভাবতে শেখায়, এবং সবকিছুর উপরে কবিতা নিয়ে আগে চিন্তা করার অবসরটা আমাকে তৈরি করে দেয়। এই জন্য আমি অনেক কিছুতে পিছিয়ে পড়ি, তাতে আমার কোনো কিন্তু দুঃখ নাই, কিন্তু কবিতার ভেতর দিয়ে যে আমি যে আনন্দটা পাই কবিতা চর্চার ভেতর দিয়ে, সেটা কিন্তু আমাকে ওটা পুষিয়ে দেয়। তো এই যে তাই কবিতা বিষয়ক কোনো আড্ডায় বা কবিতা বিষয়ক কোনো যন্ত্রণায় যদি আমাকে কেউ অংশীদার করতে চায়, সেখানেও কিন্তু আমি খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করি। আর চিত্রকলাকে আমি খুব পছন্দ করি, এবং এই যে যে অমিত বিশ্বাস আমাদের সঙ্গে আসছেন, আমি তার কাজগুলো দেখলাম, কিছু অসাধারণ সব কাজ, এবং স্বশিক্ষিত মানুষই মূলত আমি পছন্দ করি। আমাদের রবীন্দ্রনাথের কথা বলেন, তিনি তো স্বশিক্ষিতই ছিলেন, তাই না? বা নজরুল লালনের কথা বলেন, লালন তো পুরোটাই স্বশিক্ষিত। হ্যাঁ, এইরকম আসলে শিল্পের জন্য একাডেমিক শিক্ষার প্রয়োজন খুব একটা হয় না, তবে এটার সঙ্গে কোনো বিরোধ নাই, একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্পের কোনো শিল্প চর্চার কোনো বিরোধ নাই, তা আবার কোনো আবশ্যকতাও নাই। আপনি সুতরাং এই দেখেন না অমিত যে আমরা যদি, বিশ্বাস। হ্যাঁ অমিত বিশ্বাস, যেমন আমরা এস এম সুলতানকে যদি দেখি যে উনি তো রাইট, স্কুলে রাইট, পড়েছেন, অল্প 8 পাস করেছেন। রাইট, রাইট, তারপরে রাইট, ম্যাট্রিকুলেশন ছাড়া উনি কলকাতা আর্ট স্কুলে ভর্তি হয়েছেন, এবং রাইট। বিশেষ বিবেচনায় শহীদ সারওয়ারদির অনুরোধে, এবং ভর্তি অনুরোধ। পরীক্ষায় উনি ফার্স্ট হয়েছিলেন। তারপরে হ্যাঁ, উনি হ্যাঁ, 3 বছর পড়ার পরে কলকাতা ছেড়ে উনি চলে গেলেন। উনি বললেন যে চিত্রকলার তো সবকিছু আঁকা শেখা হয়ে গেছে, কিভাবে আঁকতে হয়, অতএব হ্যাঁ, হ্যাঁ, এখন ছবি হ্যাঁ, আঁকার জন্য বেরিয়ে পড়তে হবে। তখন এই রাইট। প্রকৃতি, পুরো পৃথিবীটাই তার কাছে একটি স্কুল হয়ে গেল, এবং স্কুল উনি, হয়ে গেল। হ্যাঁ, তো আসলে স্বশিক্ষার আজকে ব্যাপারটা, আজকে সুলতান আমাদেরকে কোথায় কোথায় মানে তুলে দিয়ে গেছেন আপনি ভাবেন, রাইট, যে এই দেশের সেইটাই। মানুষের, এই যে খেটে খাওয়া মানুষের অবয়বগুলো সুলতান যেভাবে, বা এই যে যে হ্যাঁ, মানে সারা পৃথিবীরই কিন্তু খেটে খাওয়া মানুষের অবয়ব হ্যাঁ, ঠিক একই তা রকম। আসলে হ্যাঁ, প্রকৃত শিল্পী অমিত বিশ্বাস যেভাবে আর্টকে ভালোবেসে, যেভাবে তার সেই ঘূর্ণিতে থেকে, যেভাবে তার পারিপার্শ্বিকতাকে আর্টের মধ্যে দিয়ে, পেন্সিলে, কালিতে এবং পেপার ওয়ার্কের মধ্যে দিয়ে উনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন, এই পৃথিবীকে, এই নতুন জেনারেশনকে দেখাচ্ছেন, এটা আসলে তো সবার মধ্যে পাওয়া যায় না। এর জন্য এটা হ্যাঁ, এর জন্য কিন্তু আমাদের একাডেমিক শিক্ষার দিকে তাকিয়ে থাকতে হবে, বা বড় ধরনের উচ্চশিক্ষার সার্টিফিকেটের জন্য তাকিয়ে থাকতে হবে তা না। শিল্পের আমরা আমরা একটু বিষয়টা। আমরা একটু অনেকে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন, অনেকে শুভকামনা জানিয়েছেন আমাদেরকে, রাহুল গাঙ্গুলি শুভেচ্ছা জানিয়েছেন, স্বাগতম অতিথিদেরকে জানিয়েছেন, মাইনুল আবেদিন অমিত বিশ্বাসকে দেখে ভালো লাগলো, তারপরে বলছেন যে আরেকটা বলছেন যে ওয়েলকাম মিতুল, এবং আম্বিয়া অন্তরা নিউ ইয়র্ক থেকে দেখছেন এবং আমাদের সবাইকে শুভকামনা জানিয়েছেন। কোহিনুর আবেদিন বলছেন বা গুড গোয়িং, এইভাবে অনেকেই আমাদেরকে লিখেছেন। এবং রাহুল গাঙ্গুলি গুহাচিত্র থেকে শুরু করে ধ্বনিকে বর্ণমালায় রূপান্তর, সেখান থেকে 40 দশকের শেষ ভাগে অক্ষরবাদী আন্দোলন থেকে ফ্ল্যাক্সাস আন্দোলন, বা 50 দশকের শুরুতে হওয়া কংক্রিট কবিতায় চিত্র বা ইমেজের প্রয়োগ,
সেখান থেকে 90-এর দশকে গড়ে ওঠা ব্রিস্পো বা ভিজুয়াল কবিতা এবং বর্তমান ভিন্নচোখ আয়োজিত কাজ, এসব কি ভবিষ্যতে আরো নতুন কোনো ভাষা সৃষ্টি করার অভিমুখ? এ বিষয়ে আলোচনা করলে ভালো হয়। অবশ্যই আমরা এই বিষয়ে আলোচনা করব যে এই মুহূর্তে ভিন্নচোখ যেভাবে আর্ট এবং কবিতাকে নিয়ে এসেছে, এবং পরবর্তী সময়ে নিশ্চয়ই আরো অন্যভাবে যাবে। আমরা একটু মিতুল দত্তর কাছে যেতে চাই। মিতুল দত্ত নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন, ওনার নেটের একটু সমস্যা। মিতুল দত্ত কলকাতা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমরা মিতুল দত্তর একটা কবিতা পড়ে ফেলি। মিতুল দত্ত ফ্রিকোয়েন্সি প্রবলেমের মধ্যে আছেন। তবুও তাহলে কি আমরা ওবায়দ আকাশ ভাইয়ের একটা কবিতা শুনবো? আমি কি পড়বো না আপনারা শোনাবেন? আপনার কাছ থেকে শুনতে পারি একটা কবিতা, আমিও পড়বো। আচ্ছা। আপনার কাছ থেকে শুনি তাহলে। ওকে, নিশ্চয়ই। আপনার তো অভিনেতা, তীর্থঙ্কর, লাল হ্যাঁ, রঙের হ্যাঁ। ঘড়ি, গৃহবন্দী। হ্যাঁ, হ্যাঁ। আমি একটু অন্য ধরনের, যেহেতু আমার সন্তানের প্রসঙ্গ উঠলো, আমি আমার সন্তানকে নিয়ে লেখা একটা কবিতা শোনাই আপনাদেরকে। সেটি 3টি খণ্ডে একটি কবিতা। তা আমার সন্তানের মুখ নিয়ে আর কি লেখা। তো প্রথম বাহ। পার্টটা হচ্ছে উত্তরাধিকার। যেহেতু আমার সন্তানকে সবাই চেনেন, শস্য আবহমান এবং শব্দ সম্ভাবনা, হ্যাঁ, ওরা খুব পপুলার আর কি আমার বন্ধুদের কাছে। তা আমি ওদেরকে নিয়ে আমি কবিতা লিখি। তো এই কবিতার একটি পার্ট হচ্ছে উত্তরাধিকার। কয়েকটি অথবা কয়েকশো ঘন্টা পর আমি ব্যালকনির খাড়ায় কমলা রঙের অন্ধকার হয়ে বলবো যে, একদিন যে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম, আজ তাতে কত দূর ব্যাপী সূর্যাস্ত দেখা যায়। এবং আমাদের উত্তরাধিকার যারা ঘোরতর রাতে কালোকে কমলা এবং ঘরকে বাহির দেখছে, তাদের জন্য পরিকল্পিত আবাসে আমরা কতদূর পরাপ্রাকৃতিক সংযোজন রেখেছি। যেহেতু এখনই তারা মরুতে মাছ এবং সমুদ্রতলে উটের চাষবাস বিষয়ে সারা রাত মুখস্থ করছে পরাবিদ্যার বই। এটি একটি পার্ট, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে স্বপ্নের শরীর। সাম্প্রতিক কিংবা অতীত ভবিষ্যৎ নিয়ে যে সমর পৃথিবী চিত্রে বিধৃত আছে, তাই নিয়ে একটি নৌকোর শরীর বানাতে দিয়েছি। আর ভোর হতে না হতেই দেখি নৌকোর কারিগর চমৎকার নির্মাণ করেছে আমার সন্তানের মুখ। আমি নির্মাতাকে বলি, এতে বুলেট কোথায়, কামান কোথায়, কোথায় গোলা বারুদের ঝাঁক? কারিগর নৌকোর শরীর উল্টে পাল্টে নৌকোর গলুই থেকে ভাবনাগুলো খুলে আমার স্বপ্নের সঙ্গে জোড়া দিয়ে দিল। আরেকটি পার্ট, সন্তানের মুখ। চিকিৎসা কিংবা নৃবিজ্ঞানে যে ভবিষ্যৎ দূষর ভাবনাগুলো এখনো টিকে আছে, তা থেকে মুক্তির জন্য আমার সন্তানের মুখ আকাশে ঝুলিয়ে দিলাম। যদিও তাতে এখনো চোখ, নাক, কান কিছুই বসানো হয়নি। আর যখনই সব ঠিকঠাক জুড়ে দেয়া হলো, আকাশ থেকে নেমে এলো ব্যাকুল সৃষ্টির ধারা। সৃষ্টি মানে বৃষ্টি, আর বৃষ্টিপাত থেকে রক্ত, এবং রক্তের পরিধি জুড়ে দৃশ্যত অপার শূন্যতা। আমার পরিপার্শ্ব ঘিরে আছে স্বদেশী বিদেশি পরিদর্শকগণ। আমি আমার সন্তানের মুখ যথার্থ এঁকেছি তো? ধন্যবাদ। দারুণ। আমি আপনার একটা কবিতা পড়তে চাই, গৃহবন্দী। Sure. ঠিক আমরা এই যে Yes, করোনা right, sure. কালীন সময়ে Sure, যে sure, আমরা sure. সত্যি সত্যি গৃহবন্দী হয়ে হ্যাঁ, রয়েছি, হ্যাঁ, রাইট, নিশ্চয়ই আপনার অনেক আগের লেখা। নিশ্চয়ই আগের লেখা, কয়েক বছর আগে। আসলে মিলে যাচ্ছে যে আমরা এই সময়ে আসলে মানুষের এত এবং মানুষে এত করুণ দৃশ্য, মৃত্যু, মানে একেবারে আমাদের বুকটা ভারী হয়ে যায়। জি। এর মধ্যে আসলে বাঁচতে হবে আমাদের, সেজন্যই আমরা নানা ছলচুতোই নানাভাবে নিজের জীবনকে সাজাতে চাই বলেই আজকে আমাদের এই আয়োজন। যে Sure, sure. এই অসময়ে আমরা যদি একটু মানুষের মনে একটু আনন্দ দিতে পারি, একটু শিল্প ভাবনা দিয়ে কবিতা এবং ছবির মধ্যে আমরা যদি
একটা সুন্দর মুহূর্তকে খুঁজে পাই। তো গৃহবন্দী লেখা হলো ওবায়দ আকাশের। মধ্যরাতে কে যেন এসে আমাদের বাড়ির ঘরগুলো হাত পা মুড়ে বেঁধে রেখে গেছে এবং বারান্দাগুলো লুকিয়ে রেখেছে অদৃশ্য ছায়া। ভোর হতে না হতেই লোকজন আসছে, চেনা জানা আত্মীয় পরিজন। তারা চোরের মতো বাড়িটাকে দাঁড়িয়ে থাকতে দেখে কেউ ফিরে যায়, কেউ বা বিস্মিত হয়ে অদৃশ্য ছায়ায় দাঁড়িয়ে পড়লে পায়ের নিচ থেকে কোঁকিয়ে ওঠে লুকানো বারান্দাগুলো। যখন ঘরের দিকে এগিয়ে এসে শক্ত করে বাঁধা রশিগুলো খুলতে যাচ্ছে, ভেতর থেকে হই হই করে হাসছে গৃহবন্দী পরিবারের বাপ মা, শিশু, যুবা, তাবৎ মানুষ। তারা ফিঙের মতো ঘর থেকে লাফিয়ে বেরোচ্ছে আনন্দে, এবং ঘরগুলোর যত্রতত্র যেসব ক্ষতে রক্ত ঝরছে জলে ধুয়ে লাগিয়ে দিচ্ছে কররেজের দেয়া আরোগ্য মলম। ব্যক্তিগত ব্যবহৃত ঘরে টেনে তুলে জুড়ে নিচ্ছে সাহিত্য অলিন্দ মালা। আমি শুধু একমাত্র জন ইঁদুরের গর্তে পা আটকে যাওয়ায় আমি শুধু একমাত্র জন ইঁদুরের গর্তে পা আটকে যাওয়ায় শত চেষ্টাতেও ঘর থেকে বেরোতে পারছি না। বাড়ির মানুষ যে যার কাজে ব্যস্ত হয়েছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, জাগছে। শুধু একই ঘরে থেকে আমার বিদারী চিৎকার কেউ শুনতে পাচ্ছে না। এই সংসারের রক্ত মাংসের একজন মানুষ আছে কি নেই? কতকাল হলো কারো কিছুই মনে পড়ছে না। এই সংসারে রক্ত মাংসের একজন মানুষ আছে কি নেই? কতকাল হলো কারো কিছু মনেই পড়ছে না। ওবায়দ আকাশ, এই যে মানে গৃহবন্দী থাকতে থাকতে আসলে স্মৃতি বিস্মৃতির মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া, আবার নতুন নতুন গল্প রচনা। আপনি আজকে একটা আলোচনায় একটা কথা বলছিলেন যে কবিতা বারবার পড়তে ইচ্ছে করে। আমি এই হ্যাঁ, কথা বলতে চাই যে কবিতা আসলে সত্য, সত্য শব্দগুলো কবিতা হয়ে ওঠে। সেই জন্য হুম, আজকে জীবনানন্দ দাশের কবিতা বলেন, রবীন্দ্রনাথের কবিতা বলেন, শেক্সপিয়ার বলেন, শামসুর রহমান বলেন, যার আপনাদের কবিতা বলেন, সব কবিতাগুলোই কোনো না কোনো মুহূর্তকে এমন ভাবে সংযোগ করে দেয় যেন মনে হয় যে এই মাত্র কবিতাটি লেখা হয়েছে। শিওর। তো সেজন্যই আসলে কবিতা হয়ে ওঠে। আম, তো ওবায়দ আকাশ, আমি আপনার সাথে আমি কি আরেকটি কবিতা শোনাবো আপনাদেরকে? আপনার কাছে আরো কবিতা শুনবো। আমরা একটু অমিত হ্যাঁ, বিশ্বাসের সাথে কিছুক্ষণ আড্ডা শিওর দিয়ে আসি। শিওর। আপনি একটু আচ্ছা। তৈরি হন, আমরা আবার শুনবো। হুম, হুম, এবং আপনি দেখবেন যে মেসেজে আমাদের একটা রাহুল গাঙ্গুলি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাদেরকে। সেই প্রশ্ন হুম। নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনি যদি প্রশ্নটা একটু দেখেন, মেসেজের মধ্যে আছে রাহুল গাঙ্গুলি। আচ্ছা, আমি দেখছি। আমি ততক্ষণে অমিত বিশ্বাসের সাথে একটু আড্ডা মারতে চাই। বিশেষ করে যে আপনার যে থাকবার যে পারিপার্শ্বিকতা, যে অ্যাস্থেটিকে আপনি রয়েছেন, ঘূর্ণি, এবং সেখানকার যে পুতুলের কাহিনী এবং পুরো পৃথিবী জুড়ে যার নাম ডাক, সে সম্পর্কে আপনি কিছু বলুন। এবং আপনার আর্টের সাথে এই ঘূর্ণি কিভাবে ওতপ্রোতভাবে মিলেমিশে আছে সেটাও আমরা জানতে চাই। ঘূর্ণির নামটা তো আপনি বললেন যে বিশ্ববিখ্যাত। আপনাদের আমরা ঘূর্ণিতেই থাকি এবং আমরা যেখান থেকে প্রতিদিনই যাতায়াত করি সেই চত্বরটা পুতুলপট্টি বলে, মানে যেখানে ওই দোকানগুলো আছে, মানে যেখান থেকে পুতুল সংগ্রহ করে সারা বিশ্বের লোক এসে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পুতুল বলতে ঘূর্ণিতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হিউম্যান ফিগার। হিউম্যান ফিগার অর্থ হচ্ছে যে একটা মানুষ, যে মানুষটা রিয়েলিস্টিক মানুষ, সেই মানুষটার মিনিয়েচার ফর্ম, মানে একটি মানুষকে 6 ইঞ্চি, 9 ইঞ্চি অথবা 12 ইঞ্চি এইরকম সাইজের ফিগারগুলোকে তৈরি করা হয়, যেগুলো আমরা খেটে খাওয়া মানুষ বলি। যেমনি ধরুন শাকসবজি বিক্রেতা, সাপুরিয়া, কামার, কুমোর, বিভিন্ন ধরনের বিক্রেতা, বাউল। তো এই ফিগারগুলো এখানকার কারিগররা যেটা করে টুকরো টুকরো পার্ট পার্ট করে বানায়, মানে ধরুন হাত আলাদা, বডি আলাদা, মাথা আলাদা, পা আলাদা, এবং সেগুলো পোড়ানোর পরে সেগুলো অ্যাসেম্বল করে তারপর পোড়ানো হয়, আর তারপরে সে রং করা হয়। আর এই পুতুলটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এটা যেহেতু সরাসরি মানুষের মতনই দেখতে, ছোট মিনিয়েচার, ফলে এটার জনপ্রিয়তাটা একটু অন্য ধরনের। আগে যে কাজটা পুতুল পট্টিতে হতো সেটা একটু, সেটার ব্যাপারে একটু আপনাদের বললে ব্যাপারটা বুঝতে পারবেন।
আমরা যদি ছবিতে কম্পোজিশন ব্যবহার করি, মানে একটা ঘর থাকবে, একটা অনুষ্ঠান হয়তো একটা বাজার বানিয়েছি, বা একটা কোনো ঘটনা বর্ণনা করছি, তো সেই ঘটনাতে যে আশেপাশে ফিগার, পিছনে ব্যাকগ্রাউন্ড, এই প্রতিটা এই অংশ পুরোটাই দিয়ে, মানে যেটা আমরা চিত্রপটে আঁকি সেই পুরোটাই পুতুল মাটি দিয়ে তৈরি করা হয়। ধরুন একটা বিয়ে বাড়ি বা একটা গ্রামের বাড়ি করা হয়েছে, গ্রামের বাড়িতে আপনার মাটির চাল থাকবে, সরি, মাটির দেয়াল থাকবে, ওপরে খড়ের চাল থাকবে, খড়ের চালের উপরে একটা লাউ গাছ থাকবে, লাউ গাছে একটা ছোট লাউ ধরেছে সেটা থাকবে, একটা হনুমান বসে আছে খড়ের ওপরে, নিখুঁত সেটা থাকবে। পাশে একটা টিউবওয়েল আছে যেখানে জল আনার ব্যবস্থা আছে, টিউবওয়েলের কিছুটা অংশ ভেজা আছে, মানে জল পরে ভিজেছে, সেই অংশটা পুরো দেখানো আছে। আমি প্রসঙ্গত একটা আপনাদের পরিচিত একটা চিত্র গল্পের সাথে বলে দিই, সেটা হচ্ছে জয়নুল আবেদিনের সংগ্রাম বলে একটি ছবি আছে, যেখানে দুটো বলদ জোয়াল ধরে কাদার মধ্যে গাড়িটা মানে একটা কাঠ বোঝাই গাড়ি কাদায় আটকে গেছে, সেইটাকে দুটো বলদ বা ষাঁড় তারা প্রাণপণে টানছে, এবং পিছন থেকে যে চালক সেও ঠেলছে গাড়িটাকে, যাতে ওই কাদায় পড়া চাকাটা উঠে যায়, একটা মানে জীবন চক্র যেটা, সেটা যদি রূপকথা থেকে সেটা যাতে আবার নতুন করে চালু হয় আর কি। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে যে, মানে এই ছবিটা যখন শিল্পী জয়নুল আবেদিন এঁকেছিলেন, তিনি তার মতন করে এঁকেছিলেন, দুবার এই ছবিটা আঁকা ছিল, একবার তেল রঙ, একবার টেম্পারেচার। যখন সেই কাজটাই কৃষ্ণগড় পুতুলকুটিতে হলো, তখন সেখানে রিয়েলিস্টিক ব্যাপারটা দেখানোর জন্য দেখালো যে যে চালক আছে, চালকের পায়ের যে কাদাটা লেগে আছে, মানে এই কাদার মধ্যে ডুবে যায় লড়াই করার সময়, তার উপরে অংশটা শুকনো, নিচের অংশটা ভেজা, মানে জলে যেহেতু কাদার সাথে যে অংশটা রয়েছে সেই অংশটা পুরোটাই ভেজা, আর উপরে কিছুটা অংশ কাদার শুকিয়ে এসেছে। এই যে নিখুঁতভাবে দেখে সেইটাকে প্রেজেন্ট করা, এটা কিন্তু আমাদের ঘূর্ণির যে পুতুল, সেই পুতুলের বৈশিষ্ট্য। এখন অবশ্য অত বড় সেট তৈরি করা সম্ভব না, দ্বিতীয় নম্বর হচ্ছে লোকের বাড়ি জায়গাটাও অনেক কমে গেছে, ফলে এখন ওই পার্টটাই ছোট, ধরুন একটা বাউল বা বাউলিনী দুজন, এই পেয়ারগুলো তারা প্রচুর পরিমাণে তৈরি করছে, এবং সেইগুলো লোকে সংগ্রহ করে বাড়িতে রাখছে, এবং এটা তো সারা বিশ্বেই যাচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। আপনি এগুলো নিয়ে কি কোনো আপনি এগুলো নিয়ে কি কাজ করেছেন? আপনার যেমন মাইনুল আবেদিন বলছেন যে ঘূর্ণি অসাধারণ জায়গা, আবার রাহুল গাঙ্গুলি বলছেন অমিত দাকে ভালোবাসা, বাক পত্রিকায় আমরা দুরন্ত সব কাজ দেখেছি। হ্যাঁ, এখন আমি কিভাবে কাজ করছি দেখুন, আমার যে কাজ আপনি মূলত হচ্ছে ফোক আর্টের রসদটা দিই। আমি দু টাইপের, একটা হচ্ছে যে একটু আগে যেটা কথা হচ্ছিল যে দুটো বাংলা, আমরা যেহেতু রাজনৈতিক বা এই কারণে আলাদা আছি, কিন্তু আমাদের দুটো বাংলাতে বাঙালি আছি, তাদের নিজস্ব কালচার, মানে ধরুন আমাদের কালচারের সাথে যেমনি জাপানিজদের কালচারে মিল নেই, আমাদের পশ্চিমবঙ্গের কালচারের সাথে কিন্তু শুধু মুম্বাই বা চেন্নাইয়ের কালচারে কিন্তু মিল নেই। আমরা ভারতীয়, কিন্তু আমাদের কালচারের সাথে সবচেয়ে বেশি মিল আছে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, এই যে অঞ্চলগুলো আছে তার সাথে মিল আছে। এবং দেখবেন যে এই যে পুতুল, সরা, এইগুলো এদেশ থেকে ওদেশে, এখন দেশ হিসাবে দেখলে এদেশ থেকে ওদেশে ছড়িয়ে গিয়েছে, বা এদের কিন্তু মধ্যে একটা কমন ব্যাপার আছে। তো এই যে রুটটা, এই যে চরিত্রটা, বা আমরা যে মঙ্গল কাব্য বা প্রাচীন সাহিত্য দেখি, যেটা বাঙালি রচনা বা বাংলার উপর তৈরি করা হয়েছে, সেখানে যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো কিন্তু দুই দেশই সমান, স্বাভাবিক ব্যাপার, কারণ তখন এইভাবে রাজনৈতিক কারণে ভাগ হয়। এই আমাদের যে বাঙালিয়ানা চরিত্র, এই চরিত্রটা, এই বৈশিষ্ট্যটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এবং এইটা যেহেতু চিত্রকলাতে বা টেরাকোটা মন্দিরে দেখা সম্ভব, কারণ ওইখানে রসদ হিসেবে রয়ে গেছে, যেমনি সাহিত্যে রয়ে গিয়েছে, কাব্যে রয়ে গিয়েছে বাঙালিয়ানা ব্যাপারটা, তেমনি আমাদের ভিজুয়াল দেখতে গেলে আমরা সেটা পেয়েছি মন্দিরে গায়ে পেয়েছি, আমরা কালীঘাট পটে পেয়েছি, আমরা প্রাচীন পাল যুগের চিত্রকলার কিছু কিছু পাটে আছে। তো সেইটাকে বেস করে আমরা এখন দেখুন, আমি তো 50 বছর আগে যে একটা মানুষ হেঁটে আছে যদি হয়, সেইটা তো এখন সেই একই ধরনের মানুষ হাঁটছে, কিন্তু সেই হাঁটা, তার পোশাক পরিচ্ছদ, তার জেস্চার, এগুলো বদলে গিয়েছে, তার হেয়ার স্টাইল বদলে গিয়েছে, তার ফিলোসফি বদলে গিয়েছে, সে আরো অনেক নতুন ধরনের জিনিস তার সাথে করে নিয়ে বেরোচ্ছে। আগে আমরা গেলে হয়তো একটা ঝোলা নিয়ে বেরোতাম, এখন হয়তো একটা স্টাইলিশ ব্যাগ বা অন্য কিছু নিয়ে বেরো।
তো এই যে রূপকল্পগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে, তো সেই জিনিস নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা মজার সেটাই। জি, বলুন। আহ, কবি যেটা আকাশ দা বললেন যে কবিতা বা শিল্পের মূল বিষয়টা কিন্তু বিমূর্ত, মানে আমাদের একটা আভাস, একটা ধারণা আছে, সেখান থেকে আমরা কাজটা শুরু করি। কবিতার ক্ষেত্রে আমি বহু কবির সাথে কথা বলে দেখেছি একই রকম। মাঝে যখন রচনাটা চলতে থাকে কিছুটা সময় আমাদের নিজেদের উপর কন্ট্রোল থাকে না, মানে হয়তো মনে হয় কেউ করিয়ে নিচ্ছে, আবার হ্যাঁ, তারপরে আস্তে 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 আমরা নিজেদের জায়গায় ফিরে আসি। আবার ফিনিশিং হয়তো আমরা সেই সময় হয়তো মনে যখন সইটা করছি তখন মনে হচ্ছে যে আচ্ছা এটা আমি করেছি। আবার সেই কাজটা যখন ১ বছর পরে দেখছি আমার মাঝে সন্দেহ হচ্ছে, আচ্ছা এই কাজটা আমি করেছি তো, এই ব্রাশিংটা আমার তো, মানে মাঝের পর্বে যে কাজটা করেছে সেই কাজটা কিন্তু অজানা পর্ব আমাদের। এটা সম্ভবত এ- কবিদের ক্ষেত্রে বোধহয় একই রকম এটা হবে। এটা এটা তো মানে এটাই রাহুল গাঙ্গুলি আমাদেরকে সেই প্রশ্নটাই করেছেন যে গুহাচিত্র থেকে শুরু করে যে ধ্বনিকে বর্ণমালায় রূপান্তর, সেখান থেকে 40 দশকের শেষ ভাগে অক্ষরবাদী আন্দোলন থেকে প্লাস্কো, এই যে তাপস ইমেজ চেঞ্জ, 60-90 দশকে এসে যে ভিস্পো বা ভিজুয়াল কবিতা, এবং এখন যে বর্তমানে যে ভিন্ন চোখ যে আয়োজন করছে, এবং বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্স যে আর্ট অ্যান্ড পোয়েট্রি কার্নিভাল, এবং তাদের প্রকাশনা উৎসব, এবং কবি এবং শিল্পীর আঁকা কবিতা এবং চিত্রকল্প নিয়ে যে প্রকাশনা প্রায় 2000 পেজের হতে যাচ্ছে, সেখানে আপনার চিত্রকলাও আমরা দেখবো। তো এই প্রশ্নটা হচ্ছে যে এইসব কি ভবিষ্যৎ আরো নতুন, মানে ভবিষ্যতে আরো নতুন কোনো ভাষা সৃষ্টি করার কি অভিমুখ, বা এটা আমরা কি? অবশ্যই, কারণ ধরুন ভিন্ন চোখের যে এই কোলাবোরেশন যে কাজটা তৈরি হয়েছে, এটা দীর্ঘদিনের পরিকল্পনা। এর সাথে যোগ হয়েছে আমাদের করোনার কারণে আমরা বাধ্য হয়ে 2 থেকে 2.5 মাস বাড়ির মধ্যে আছি। আপনি খেয়াল করবেন যে যখনই আমরা বাড়ির মধ্যে আসি আমরা বাইরের সাথে সংযোগ বিচ্ছিন্ন, আমরা নিজেদেরকে নিয়ে বেশি ভাবতে পারছি, আমরা আমরা যে ফিলোসফিটা নিয়ে বেশি বা যে চিন্তা ভাবনাটা করছি সেটা আরো আরো গভীরভাবে ভাবছি। এবার দেখুন যে আমরা তো এইরকম একটা বিপর্যয় আসবে সেটা আমরা কেউ কল্পনা করি না। মানে গত 100 বছরে এরকম কোনো রিপোর্ট। ফলে যেটা হয়েছে আর কি, যে এই যে আহ, এর জন্য তো ছবি আঁকা বন্ধ হয়নি, কবিতা লেখা বন্ধ হয়নি, কিন্তু কবিতা লেখা বা ছবি এটা তো আমি সৃষ্টি করে তো আমি দেখাবো একজন, আমাকে দেখানোর জন্য আমাকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। প্রথমে যেটা হয়েছিল, যেটা উনি বললেন যে ইলাস্ট্রেশন হতো, তারপরে ভিজুয়াল পোয়েট্রি এলো। এখন আমরা ভাবছি না এত, মানে যে এখন আমরা এই যে অনলাইনে বসে কথাবার্তা বলছি, এখানে কবিতা আলোচনা হচ্ছে, এখানে ছবিটা আলোচনা হচ্ছে, কারণ আমরা জানি না যে আগামীকাল হয়তো আগামী বছর হয়তো এরকম একটা বিপর্যয় আসতে পারে। আমরা তখন আমাদের ভাবতে হবে যে আমরা যে প্রকাশ মাধ্যম, আমরা যে সেই প্রকাশ মাধ্যমটাকে কি করে জনগণের কাছে পৌঁছবো, কি করে পাঠক বা দর্শকের কাছে পৌঁছবো। ফলে এটা একটা নতুন দিকের দিকে কিন্তু ইশারা করছে, মানে অলরেডি এটা অনেকটাই পথ এগিয়ে গেছে, আমরা হয়তো পুরোপুরি সময়টাকে হয়তো ধরতে পারছি না, কিন্তু এটা হচ্ছে, এটা একটা অনুভবে আছে যে একটা নতুন দিকে আমরা কিন্তু এগোচ্ছি। সেটাই, নতুনের আহ্বান তো রয়েছেই, কারণ ভার্চুয়াল মিডিয়ামে যে আমরা যে আড্ডা দিচ্ছি, এটা আমরা একসময় কল্পনা করেছি, আজকে সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। এভাবে আমাদের কল্পনাগুলো বা আরো নতুন নতুন কত কিছু যে আমাদেরকে অভিভূত করবে, এবং আমাদের অভিজ্ঞতা, জীবনের এই অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে। আমরা উভয় আকাশ ভাইকে করে নিচ্ছি। তো অনেকক্ষণ আমরা অমিত বিশ্বাসের সাথে ছিলাম। উভয় আকাশ, প্রথমে আপনার কাছে এই প্রশ্নটা আবারও করতে চাই যে এই যে মানে পৃথিবীর যে চেঞ্জ, যে পরিবর্তন, এবং এক একটা দশকে এক এক রকম ভাবে শিল্প সংস্কৃতির পদচারণা, ধীরে 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 আমরা যে ভার্চুয়াল মিডিয়ামে এসে উপস্থিত হচ্ছি, তো এগুলো কি আসলে বা আরো স্পষ্ট করে বলি তাহলে, আম, মানে এই যে ভিজুয়াল কবিতা এবং বর্তমানে ভিন্ন চোখ আয়োজন করছে যে ভার্চুয়াল আড্ডা, এসব কি ভবিষ্যতে আরো নতুন কোনো ভাষা সৃষ্টি করার অভিমুখ যাত্রায় রয়েছে আমরা? আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি রাহুলের প্রশ্নটা আগেই দেখেছি বা শুনেছি আপনার কণ্ঠে। তো যাই হোক, রাহুলের প্রশ্নটা খুব যৌক্তিক। আবার একই সঙ্গে আমি বলতে চাই যে আসলে আমরা কতটুকু বদলাতে চাই, বা আমরা আসলে সাহিত্যের শুরু থেকে, যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত সেই ইংরেজরা যদি বলি যে সেই অ্যাংলো স্যাক্সনের যুগ থেকে এখন পর্যন্ত, বা সেই আমরা যদি আদিম যুগ ধরি যে সেই গুহা চিত্র থেকে আমাদের চিত্রকলা এখন পর্যন্ত, বা চর্যাপদ থেকে এখনকার বাংলা কবিতা পর্যন্ত,
কতটুকু বদলেছে বা আমরা আসলে কতটুকু বদলাতে চাই। এখন আজকে আমরা যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, এটা কিন্তু আমরা আসলে কখনো ভাবিনি এবং আমাদের জীবনে এটা দেখতে হবে বা এরকম ঘটে যাবে, এটা আমাদের সম্পূর্ণ ধারণার বাইরে ছিল। কোনো জ্যোতিষী বলেন, কোনো বিজ্ঞানী বলেন বা যে যত বড় শক্তিশালী সে মগ্ন বা পীর অলি আউলিয়া বা আপনি যাই বলেন না কেন, কেউ যদি এই 1টি মাস আগেও যদি বলতো যে এই ধরনের ঘটনা ঘটবে পৃথিবীতে, যে সমস্ত বিমান বন্ধ হয়ে যাবে, সারা পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে যাবে, তাহলে তার মাথায় থাকতো না। হ্যাঁ, এরকম ঘটনা যদি, অথচ ঘটনাটা কিন্তু ঘটে গেল। এখন আমাদের জীবন আজকে হুমকির মুখে। মানুষ যদি না বাঁচে, সবার উপরে কিন্তু মানুষকে ঠাঁই দিতে হবে। আমি যদি না বাঁচি তাহলে আমার শিল্প কোথায় থাকবে? আমি যদি অসুস্থ হয়ে থাকি, তখন আমার সুস্থ হওয়ার প্রবণতা বেশি না আমার শিল্প চর্চার প্রবণতাটা বেশি থাকবে? এই যে যে বিষয়গুলো আমি আসলে কতটুকু বদলাতে চাই, আর শিল্প কি আসলে সেইভাবে আমূল বদলে যায়, বা শিল্প কি আমূল বদলে যাওয়ার বিষয় কিনা, নাকি এটি একটি ধারাবাহিকতা? শিল্প হচ্ছে, আমি যতটুকু জানি, যে এটি একটি ধারাবাহিকতা। আমরা কিন্তু সেই একই জীবনচর্যা বা সেই একই জীবনযাপনের ভেতর দিয়ে আছি, শুধু কিছু কিছু প্রেক্ষাপটে আমরা বদলে বদলে যাচ্ছি বা বদলে বদলে যাব এবং বদলে বদলে আমরা এসেছি। সেই প্রেক্ষাপটে আমাদের জীবনের ভাষাও বদলে যাবে, আমাদের বলার ভাষাও বদলে যাবে এবং উপস্থাপনা বদলে যাবে। কিন্তু আজকের প্রেক্ষাপট এবং ভিজুয়াল পোয়েট্রি, এই যে যে বা এই যে ভার্চুয়াল যে আড্ডাটা আজকে হচ্ছে, এটি কিন্তু আমরা ইচ্ছা করে করছি না। হ্যাঁ, এটি কিন্তু মানে আমাদের উপরে অটোমেটিক আমাদের উপরে এসে ভর করেছে বা আমরা এই দিকে যেতে বাধ্য হয়েছি। তেমনি কবিতার ভাষাও কিন্তু একটি জায়গায় গিয়ে এই কোনো একটি দিক পরিবর্তন করতে পারে, সেটি কিন্তু আমরা এখন বলতে পারবো না। তবে সাহিত্য হচ্ছে একটি ধারাবাহিকতা। আপনি যেমন একেবারে নতুন কোনো ভাষা দিয়ে বা নতুন ভাবে বিন্যাস দিয়ে আপনি সাহিত্যকে দাঁড় করাতে পারবেন না। দেখা গেছে যে সাহিত্যের যে একটি শাশ্বত স্বর আছে, যেটি চিরকালীন স্বর, সেই স্বরের সঙ্গে কিন্তু স্বর থেকে বিচ্যুত হয়ে গেলে কেউ টিকতে পারেন না। উদ্ভট কোনো কিছু যে কারণে সাহিত্য হয় না, বা কবিতায় আপনি যদি বলেন যে বিমূর্ত মানে কিন্তু দুর্বোধ্য নয় বা অবদ্ধ নয়, দুর্বোধ্য হতে পারে, অবদ্ধ নয়। মানে আপনি একটা জিনিস বিমূর্ত করলেন, তার ওখানে কিন্তু একটি শিল্পীর কিন্তু একটি ভাবনা ওখানে কাজ করবে। এখন কেউ যদি একেবারেই আরোপিত একটা কিছু তৈরি করে দেয় বা কেউ যদি একেবারেই উদ্ভট কিছু একটি দাঁড় করায়, তাহলে কিন্তু আমাদের অতীতের শিল্পের ধারাবাহিকতা বা সারা বিশ্বের শিল্পের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সঙ্গে সাযুজ্য সে রাখতে পারবে না। একই সঙ্গে কবিতা হচ্ছে এমন একটি বিষয় যার সমস্ত শর্তই তাকে পূরণ করতে হবে, সবগুলি দিক তাকে মাথায় রাখতে হবে। যে কারণে কবিতা হচ্ছে হাই আর্ট বা এটা হচ্ছে সর্বোচ্চ শিল্প। হ্যাঁ, যে কারণে আপনি কিন্তু ইচ্ছা করলেই কবিতার ভাষাকে যেন তেন ভাবে বদলাতে পারবেন না। আপনি বললেন আমার একটি বইয়ের নাম হচ্ছে লতা পাতার শৃঙ্খলা। আমি ছোটবেলায় গ্রামে বসবাস করেছি। এটির সঙ্গে যে এই যে যে লতা পাতা, হ্যাঁ, লতা পাতা আমি দেখেছি যে একটি বড় একটি গাছ, তাকে অসংখ্য লতা পাতা দিয়ে ঘিরতে 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 একদম চূড়ায় উঠে গেছে তার, কিন্তু এই শাখা প্রশাখা গুলো খুব কষ্ট করে বের হচ্ছে। এখন এই লতা পাতার কোনো শৃঙ্খলা আছে কিনা আপনি বলেন? হ্যাঁ, এই লতাপাতার কি কোনো শৃঙ্খলা আছে বা থাকতে হবে নাকি থাকতে আছে? এই এই বিষয়গুলি আমি ভাবছি, এবং ঠিক আমার কাছে কবিতাও তাই মনে হয়েছে যে আসলে কবিতার কি কোনো শৃঙ্খলা থাকবে, কবিতার কি শৃঙ্খলা থাকতে হয় নাকি কবিতার শৃঙ্খলা আছে? এইটা আমি সমন্বয় করার চেষ্টা করেছি। এখন দেখেন, লতাপাতার কিন্তু শৃঙ্খলা আছে, আবার নাই। শৃঙ্খলা কিন্তু, সে কিন্তু একটি গাছ, মাটিতে তার শেকড় আছে, সে বাঁকা হয়ে ঘুরবে বা সে তার দেহকে বঙ্কিম করে সাঁতরাবে, এটা কিন্তু তার বৈশিষ্ট্য। হ্যাঁ, সে কিন্তু তার শরীরকে ইচ্ছা মতো স্বাধীনভাবে পেঁচাচ্ছে গাছের সঙ্গে, কিন্তু তার শৃঙ্খলা আছে, তার যে ওই যে যাত্রা, ওইটাই তো তার নিয়তি। ওভাবেই সে কিন্তু গাছটাকে পেঁচাবে। এখন আবার যে বৃক্ষ, সেও কিন্তু তার মতো করে বড় হবে। এখন কেউ তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এটাও হচ্ছে তার নিয়তি। আবার কবিতাও কিন্তু তাই, কবি কিন্তু জানেন না যে তার কবিতাটা আসলে ঠিক কোথায় গিয়ে ঠেকবে, বা কবিতা আসলে এই পারম্পর্যহীন একটি আর্ট, বা কবিতা হচ্ছে শিল্পের সৌন্দর্যের শাখা বিস্তৃত হতে হতে আপনি আসলে এটি শেষ কোথায় সেখানে আপনি যেতে পারবেন না। যে কারণে আমরা কিন্তু এই যে আমি যে শালুকের একটি প্রোগ্রাম করি, বা শালুক থেকে আমি 21 বছর ধরে একটি সাহিত্য আন্দোলন তৈরি করছি লিটল ম্যাগাজিন কেন্দ্রিক, সেখানে আমরা গত বছর অধুনাপাত নামে একটি চিন্তা পদ্ধতি আমরা
ঘোষণা দিয়েছি এবং আমাদের কিছু লেখালেখি হয়েছে এবং আমাদের একটি ইশতেহার আছে। সেখানে আমরা কিন্তু বলেছি যে আসলে কোথাও আমরা আটকে থাকবো না। সাহিত্য হচ্ছে নিয়ত পরিবর্তনশীল, একেবারেই পরিবর্তিত শাখাটা নিয়ে আমরা কাজ করব। যে তরুণটি আজকে জন্মগ্রহণ করলো বা যে তরুণটি আজকে সাহিত্য চর্চা করতে আসছে, সে কিন্তু বই পড়ে আসে নাই বা ব্যাপক শিল্প শিক্ষা নিয়ে সে কিন্তু আসে নাই। তার ভেতরে একটি সহজাত শিল্প প্রবৃত্তি আছে, এটি থাকতেই হবে, না হলে সে শিল্প করবে না, না হলে সবাই শিল্প করতো। শিল্প কিন্তু খুব সিলেক্টেড পাবলিক বা সিলেক্টেড পার্সন শিল্প করে। দেখা গেল যে এই আরমান ভাই আপনি অভিনয় করেন, দেখা গেল যে আপনার ওই 10 গ্রামের মধ্যে আর কেউ অভিনয় করে না, আপনি কেন করেন? বা এই যে অমিত দা ছবি আঁকেন, তার হয়তো 2, 4, 5 গ্রামের মধ্যে আর কেউ ছবি আঁকে না। এটা একটি রিয়ার ব্যাপার। এটি আসলে ভাবাই যায় না যে এই বিষয়টা আসলে কিভাবে মানুষের মধ্যে ভর করে। এখন এই আপনি কিন্তু সহজাত ভাবে একটি ক্ষমতার অধিকারী, কিন্তু এটি নিয়ে আপনার কিন্তু উৎফুল্ল হওয়ার কিছু নাই। আপনি যদি এটাকে শানিত না করেন, শান না দেন, চর্চা না করেন, পঠন পাঠন না করেন এবং জাপিত অভিজ্ঞতাকে বা ইতিহাস থেকে শিক্ষা না নেন এবং অভিজ্ঞতাকে ভাঙচুরের ভেতর দিয়ে আপনার কাজে সমন্বয় করার চেষ্টা না করেন, তাহলে কিন্তু সেই সহজাত ক্ষমতা আপনাকে কোনোই ফল দিবে না। এবং এই জন্য আপনার একটি পরিবেশও দরকার এবং সেই পরিবেশটাও আপনাকে তৈরি করতে হবে। এখন এই যে আমরা অধুনাবাদ নিয়ে যে জায়গাটায় আমরা কাজ করব, সেটি হচ্ছে একজন তরুণ সে যে আসলো, সে কিন্তু পঠন পাঠনের বাইরে সে সহজাত একটি ক্ষমতা নিয়ে আসছে। সে বদলে যাওয়া একটি ভাষা তার ভিতরে অটোমেটিক তৈরি হয়ে আছে এবং তার ভিতরে সহজাত ভাবে ওই ভাষাটা কিন্তু কাজ করবে। না হলে কোনো মানুষের পক্ষেই স্বতন্ত্র হয়ে যাওয়া সম্ভব ছিল না। মানুষ সে, আমিও জীবনানন্দ দাশের কবিতা পড়ি, আপনিও জীবনানন্দ দাশের কবিতা পড়েন, অমিত দা আপনি কিন্তু অনেক বড় বড়, আপনি যামিনী রায়ের শিল্প দেখেন বা আপনি মকবুল ফিদার শিল্প দেখেন, পিকাসোর শিল্প দেখেন বা গগার শিল্প দেখেন, কিন্তু অমিত রায়ের শিল্প কেন আলাদা? বা আরমান পারভেজের অভিনয় কেন আলাদা? এই যে বিষয়গুলি, এটি কিন্তু আপনাকে ওই যে সহজাত ক্ষমতাটা আছে আপনার ভেতরে এবং আপনার পঠন পাঠন এবং দৃষ্টিভঙ্গির স্বাতন্ত্র্য আপনাকে সেই জায়গাতেই নিয়ে যাবে। এখন পরিবেশ, এই যে রাহুল গাঙ্গুলি যে কথাটা বলেছে যে আসলে এই পরিবেশ আমাদেরকে বদলাবে কিনা, সবসময় কিন্তু বদলেছে, তাই না? আমরা যে ঔপনিবেশিক সময়ে ছিলাম, কলোনিয়াল কালে, তখন তো আমাদের কবিতার ভাষা একরকম ছিল। তারপরে আমরা যখন চর্যাপদে ছিলাম তখন একরকম ভাষা ছিল, তখন বৌদ্ধদের স্তুতি করা হয়েছে। আবার মধ্যযুগে দেব দেবীর উপাসনা করা হয়েছে। আবার আমরা কিন্তু 71 সালে অন্যরকম কবিতা লিখেছি বা ভারত কিন্তু এই যে ভারতবর্ষ 47-এর আগে যে কলোনিয়াল যুগ ছিল, সেই সময় কিন্তু সারা এই বাংলা ভারতবর্ষে একই রকম কবিতা লিখেছে, তাদের কণ্ঠস্বর আলাদা ছিল। আবার এখন যে পোস্ট কলোনিয়াল সময়ে আমরা বসবাস করছি, আমরা কিন্তু একটি পোস্ট কলোনিয়াল শাসন দ্বারা বা সাম্রাজ্যবাদ দ্বারা আমরা কিন্তু শোষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। এটিকে আমরা পোস্ট কলোনিয়াল শাসন বলছি। আমাদের ভাষা কিন্তু এই পোস্ট কলোনিয়াল সময়ে ওই পোস্ট কলোনির বিরুদ্ধে কথা বলছে। সেটি কিন্তু কলোনিয়াল সময়ে যেভাবে আমরা কথা বলছি ওইভাবে আমরা বলছি না। এখন এই যে পোস্ট কলোনিয়াল শাসন, এটি কিন্তু নীরব, এটি সাইলেন্ট হয়ে কাজ করছে। কিন্তু কলোনিয়াল সময় ব্রিটিশরা যেহেতু 190 বছর আমাদের শাসন করলো, তারা বন্দুক দিয়ে শাসন করেছে সরাসরি। এখনকার শাসনটা কিন্তু ওই রকম বন্দুক দিয়ে যে তারা এসে আমাদেরকে অস্ত্র নিয়ে তারা করছে সেটা কিন্তু না, এখনকার শাসনটা ভিন্ন। সুতরাং আমাদের কবিতার স্বরও কিন্তু ভিন্ন হয়ে গেছে, নরম হয়ে গেছে এবং অনেক বেশি আত্মমগ্ন হয়ে গেছে এবং আমরা আত্মপরিচয় অনুসন্ধানের চেষ্টা করছি। এবং এই যে একটি বুদ্ধিদীপ্ত ব্যাপার বা এই যে একটি সংকেতময়তা, এই সংকেতময়তা দিয়ে আমরা পোস্ট কলোনিয়ালকে আঘাত করছি। এইভাবে কিন্তু আমরা আঘাত করব এবং করোনা কাল নয় শুধু, এরপরে যে এর চেয়েও বিপজ্জনক পরিস্থিতি আসবে না, মানুষের জীবন যে আরো বেশি বিপর্যয়ের দিকে যাবে না, বা আমরা যে তখন আরো বেশি বদলে যাওয়ার চেষ্টা করবো না, তখন যে আমাদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে না, আমরা তো সেটা বলতে পারছি না। সুতরাং আমরা আমাদের কবিতার ভাষা কোথায় যাবে সেটাও আমরা বলতে পারছি না। খুব সুন্দর বলেছেন উভয় আকাশ। আসলে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, পরিবর্তন সবসময় রয়েছে। আপনি বলেছেন অমিত বিশ্বাসকে যে ঘূর্ণি শিল্পীদের এই সময়ে বাঁচিয়ে রাখতে হবে। ঘূর্ণি শিল্পীদের মানে ঘূর্ণি শিল্পীদের এই সময়ে বাঁচিয়ে রাখতে হবে, মাইনুল আবেদিন বলেছেন। নিশ্চয়ই আপনারা কাজ করছেন এটা নিয়ে। আর মিথুন কে আমরা পাচ্ছি না ফ্রিকোয়েন্সির কারণে, তো যেহেতু ওবায়দ আকাশ 90 দশকের কবি, একই সাথে ওনাদের পথ চলা, সেহেতু আমি মিথুন দত্তের একটি কবিতা ভালোবাসা নিশিডাক পড়ি, ওবায়দ আকাশের কাছে শুনবো একটু।
ভালোবাসা নিশিরা, কে কার নিহিতে বাঁচি, কে কার অজান্তে ভেসে যায়, কে কার বুকের থেকে তুলে আনি নিহত শকুন, যার হিম ডানা আমাদের মোহ মমতা ঢেকে দিয়ে যেন ফের উড়ে যাবে নক্ষত্র অতি এক লোকে। ক্যালেন্ডার মুছে যায় দিক শূন্য ভুল, যে যার ভুলের বৃত্তে শুয়ে থাকি স্বভাব জনিত, যে যার সহজ স্বভাব জানি, বেড়ালের মতো বসে থাকা সোফা ক্যাম্বেন্ডের নিচে যাদের অবস্থা মরে যায়, যে মৃত ইঁদুর তুমি বিবাহের কোণে পড়ে আছো, আদা ও লঙ্কার ঝাঁঝে পুড়ে গেছে তোমার শরীর, তবে কি বিবাহ মানে অসুখের যৌথ পরিসর? তবে কি বিবাহহীন বেঁচে আছি অন্য মহিলায়? পর্দা ও মশারিহীন বেঁচে আছি শূন্য সাদা মেঝে বটি ও বটির নিচে রাখা আদিগন্ত অন্ধকার। আমি সে আধার চিনি যার তীরে শ্যাম সন্ধ্যা নামে, অন্ধের অস্তুর মতো আমার সংশয় ঝরে যায় ভালোবাসা স্তব্ধ নিশিরা। সাধারণ। ওনার আরেকটা কবিতা আছে, উইকেন্ড। সম্পর্ক আসলে এক বেড়াতে যাবার সম্ভাবনা, দূর পাহাড়ের দেশে যেখানে কুয়াশা ঘন। আরো সম্পর্ক আসলে এক সারাদিন ছিপ ফেলে রাখা গভীর জলের কাছে, গভীর মাছের দুরাশায়। তুমি যা জেনেছ রাত্রি, তার বেশি আমিও ভাবিনি। আমিও পারিনি এত দ্বিধাহীন হয়ে বেঁচে থাকা। এই দ্বিধা সন্দেহের দোলাচল সম্পর্ক আমার থাকা না থাকার তীরে থেমে আছে পরপারহীন। কোথাও থাকার কথা, কোথাও যাওয়ার কথা ছিল, যখন ভোরের ট্রেন ফিরে যায় গোধূলি তাড়িত, যখন আরব্য মেঘে মিশে যায় ক্ষুধা ও পশম, সমস্ত জরুরি কথা দাঁত থেকে উঠে আসে দাঁতে। সম্পর্ক আসলে সেই তেরাত্রি পোহানো হত্যালিপি। কারণ হ্যাঁ, আমরা আজকে মিতুল দত্তকে খুব মিস করলাম। মিতুল দত্ত তার গান, সেই গানের শিল্পী, কবিতা, অনেকগুলো কবিতা ছিল তার। তো ওবায়দ আকাশ, আমরা অনেক সময় মানে প্রায় 1 ঘন্টা আমাদের হতে চলেছে। আপনার একটা কবিতা আপনি পড়বেন না আমি পড়বো? আমি যদি পড়তে চাই আমি একটি কবিতা শোনাই, যেটি নাকি হ্যাঁ, আপনি একটা শোনান, আমি ছোট্ট একটা কবিতা পড়ি। সেটা হচ্ছে, আমি কাগজে কাজ করি তো, আমি পত্রিকায় চাকরি করি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দৈনিক সংবাদে কাজ করি। আর হচ্ছে আমি 25 বছর ধরে এই মানে মেইন স্ট্রিমের পত্রিকায় আমি সাংবাদিকতার সঙ্গে নিরবচ্ছিন্ন ভাবে আমি যুক্ত আছি। জনকণ্ঠে ছিলাম 9 বছর, আর এখানে প্রায় 17 বছর হয়ে গেল আর কি। তো আরো ছোট ছোট 2-3টা পত্রিকায় আমি কাজ করেছি। তো সেখানে এই যে মানে এই সময়ে আমার কাগজ থেকে বের হয়ে আসার বা এই কাগজে আমার যেতে ইচ্ছা করে না। প্রত্যেকটা কাগজই করোনা আক্রান্ত, প্রত্যেকটা মিডিয়া হাউস করোনা আক্রান্ত। অসংখ্য সাংবাদিক বন্ধু আমাদের হারিয়ে ফেলেছি আমরা, এর মধ্যে অনেকে আক্রান্ত আছে। আজকেও কয়েকজনের মানে মানে কথা শুনে কান্নায় চোখ ভিজে গেল। তো আমার অনেক আগে লেখা কবিতা, তো কবিতাটির নাম হচ্ছে কাগজ থেকে বেরিয়ে। এই ছোট্ট একটি কবিতা আমি একটু শোনাতে চাই আর কি। প্লিজ বলুন। চলো কাগজ থেকে বেরিয়ে পড়ি, স্টেশনে যাই, ট্রেনের ছাদে উঠে ফুটবল খেলি। প্রতিদিন কাগজে থেকে ব্যাপক পৃথিবীটা কেমন অচেনা হয়ে উঠছে, সমুদ্রটা অজানাই থেকে গেল। অথচ বেরিয়ে পড়লে কত কিছু করা যায়। রুটির মতো উল্টে পাল্টে দেখা যায় চাঁদ, তারাগুলো কর্য করে মার্বেল খেলা যায়। চলো কাগজের এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পাতা ছেড়ে বরং সমুদ্রে চড়ে বসি, তার অতলে ডুবে যাই, বিস্তৃত প্রাণী জগতের বাসিন্দা মনে হবে তাতে। তাছাড়া কাগজের সংসারে থেকে প্রতিদিন পলায়নের চেয়ে ডুবুরির মতো সমুদ্র তলে প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে। ভাবতে ভাবতে পাড়াগাঁয়ের সমস্ত মাঠ এসে চড়ে বসলো আমার কাগজের পাতায়। গরু চড়ালো, মলন ছড়ালো, রাত ভরে শুরু হলো বীর গাজীর গান। আর ভোরবেলা যখন লাঙল চড়াতে যাবে, তখন তার পিছু পিছু এই কাগজ থেকে বেরিয়ে পড়বো ঠিক। ইতোমধ্যে এই ব্যবহৃত কাগজের প্রতি মায়া, আর একবার সমুদ্র, আর একবার শৈশবের মাঠের জন্য মায়া, আজকাল কে যেন আমাকে দ্বিধান্বিত পৃথিবীর দিকে ইশারা করে যায়। ধন্যবাদ।
বাহ, বাহ, অসাধারণ, অসাধারণ। মিতুল হ্যাঁ, দত্ত আপনি একটু আরেকটা কবিতা, হ্যাঁ, হ্যাঁ, আপনার একটা কবিতা আমি পড়তে চেয়েছিলাম। আচ্ছা, পড়ি। হ্যাঁ, লাল রঙের ঘুড়ি, হ্যাঁ, হ্যাঁ, শিওর। লাল আমার রঙের প্রিয় ঘুড়ি, কবিতা। তাই না? আমার প্রিয় লাল কবিতা। লাল রঙের ঘুড়ি, তুমি আকাশ থেকে কত দূর, তুমি আকাশ থেকে কত দূর উপরে উঠলে তোমাকে আর খুঁজেই পাবো না। কতদিন তোমার নাটায় ধরে বসে আছি, তোমার ভালোবাসার দেখভাল করছি, আর সূর্যের তাপে পুড়ে যাওয়া রং প্রকৃতি থেকে ভিক্ষা করে সময় অসময় তোমাকে পৌঁছে দিচ্ছি। আজকাল কিছু জ্বরের ঘোরে এটা ওটা বলি, অফিসে রাস্তায় যে যার গালে চড় বসিয়ে দেয়, তখন তোমার নাটের কথা একদমই মনে পড়ে না। তখন তোমাকে সে কি কসরত করে নিচে নেমে আমাকে সারিয়ে তুলতে হয়, আবার ওড়ার প্রস্তুতি নিতে দিনের পর দিন ক্ষয় হয়ে যায়। অথচ জানো, আমি তোমাকে অনন্ত আকাশে অদৃশ্য লোকে একদিন মিলিয়ে দেব বলে প্রতিশ্রুতি আছি, প্রতিশ্রুত আছি। আবার যখন ফিরে আসবে, দেখবে এই আমি রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে তোমার জন্য কতটা প্রতীক্ষা করতে পারি। মধ্যরাতে আথালে গোয়ালে গবাদি পশুদের অসম চিৎকার তোমার আমার দূরত্বের কথা বারবার মনে করিয়ে দেয়। ভাবছি, এবার জরাক্রান্ত হলে ভরা বর্ষা নদীতে ডুবে তোমাকে জানিয়ে দেব অনন্ত মুক্তির কথা। বাহ, সুন্দর করে পড়লেন। খুবই ভালো লাগলো যে আম, এখানে খুব একটা দারুণ কথা আছে যে ভাবছি, এবার জরাক্রান্ত হলে ভরা বর্ষার নদীতে ডুবে তোমাকে জানিয়ে দেব অনন্ত মুক্তির কথা। শেষ পর্যন্ত কবিরা কখনো কখনো আত্মহননের পথ বেছে নেয় কাউকে সুখী করবার জন্য, প্রেমিকাকে। তো খুবই ভালো লাগলো ওবায়দ আকাশ, আপনি দারুণ কথা বলেছেন। আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে, নতুন নতুন দিক জানতে পেরেছি, অভিভূত হয়েছি। আহ, আসলে আমরা সত্যি সত্যি খুবই খারাপ লাগছে আমাদের মিতুল দত্তের জন্য যে ওনাকে হ্যাঁ, পেলাম ওর না। সাথে আসলে কথাই হলো না, কথাই হলো না। উনি উনি একটা কবিতা লিখেছেন আত্মহনন। ঠিক আপনার এই কবিতার রেশ ধরে আমি আত্মহননটা পড়ছি। মিতুল দত্তের লেখা। টেলিফোন বাজছে না তো, এত ঘন উদাসী বিকেলে, বৃষ্টিপাত হয়ে গেছে, ভিজে সালোয়ার ঝুলছে ছাদে, আপাত বিষণ্ণ এক মৃতবাহকের দল ফিরে গেল। তুমি গেলে শ্মশান বিমুখ, চেনা বান্ধবের বাড়ি, চেনা মদে ভিজে গেল গলা, ভিজে গেল সন্ধ্যা ও শহর। নিঝুম দত্তের মতো রাত্রি নেমে এলে, তুমি লাফ দিয়ে নিচে পড়লে নিচে, হাইওয়ের মর্মমূলে শূন্যতার সমাধির দেশে। শহর মসৃণ ভাবে তোমাকে মারিয়ে চলে গেল। বাহ, আমি আরেকটা কবিতা তার পড়তে চাচ্ছিলাম। ওই কবিতাটা আহ, আমার কাছে খুব ভালো লাগছিল। আহ, যাই হোক, আজকে ওনাকে আমরা মিস করলাম। সে কবিতাটা হচ্ছে হার মানা হার, মিতুল দত্তের। আমাকে আমার মতো রাখো হে কাঙাল তুমি, আমাকে আমার মতো ঢাকো হে শাকের নিচে, মোটা ভাত চাপা দাও, গন্ধ দাও পচনে, যাতে তপস্বী বেড়াল তার বহুগামী থাবা না বাড়ায়। আমাকে তোমার মতো হাতে আর ভাতে মারো, পাতে পাতে মারো হে সন্দেহে, সন্দেহের নিচে ফাঁক রেখো না কিছুতে তুমি, ভেন্টিলেটরের মতো সামান্য নিঃশ্বাসটুকু রেখো না বাতাসে। আমি গন্ধ শুকে শুকে যদি পৌঁছে যায় মাটি আর পরাগের কাছে, তুমি আমাকে আমার মতো ঘুম ও স্বপ্নের নিচে চাপা দাও। তন্দ্রাহীন বসে থাকো বিছানার পাশে হে অস্থির, আমি ঘুমের গভীরতম খননের পাশে রাখি গোপন কোদাল। আমি তোমাকেই খুঁড়ে মারি, হাতে মারি, হাতে মারি, অনুরাগে মারি হে সন্দেহ। বিটুল দত্ত, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার সব কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যিই অসাধারণ। খুবই ভালো লাগছিল আপনার কবিতাগুলো পড়তে, কিন্তু আপনাকে আজকে আমরা পেলাম না। নিশ্চয়ই সামনে কোনো একদিন আমরা পাবো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবং রাহুল গাঙ্গুলিরাও বলেছেন মেসেজে যে মিতুল দিদিকে মিস করলাম। চমৎকার সব কবিতা তরুণ ইউসুফ বলছেন ভালো লাগছে। সুন্দর কবিতা চয়ন এবং পাঠ পারভেজ ভাই,
গানগুলি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। না, অমিত বিশ্বাস, এবার আপনার কাছে একটু শেষের দিকে আমরা, যেহেতু আর্ট একটা মানে অদৃশ্য একটা শক্তি, আহ, এবং সেখান থেকে আপনার পথ চলা এবং আপনি এগিয়ে যান সামনের দিকে। তো ভবিষ্যতে আপনি আসলে কি করতে চান, আপনার স্বপ্নগুলো যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। স্বপ্ন সংক্ষেপে বলা মুশকিল, যাই হোক চেষ্টা করি। যেটা আকাশদা বললেন আর কি, যে কবিতা যেমনি ধীরে ধীরে আপডেট হয়, মানে আমরা যে শব্দটা এখন খুব ব্যবহার করি আর কি, যে 50-এর দশকে, 60-এর দশকে বা 70-এর দশকে যে কবিতা ছিল, আস্তে আস্তে তার প্ল্যাটফর্মটা বদলেছে, তার গঠনটা বদলেছে। উনি লতার উদাহরণ দিয়েছেন যে তার নিজস্ব লতা পাতার শৃঙ্খলা। লতার পাতার শৃঙ্খলা, একদমই তাই। তো ছবিরও সেই একই ব্যাপার আছে, যে আমাদের পূর্বে যে অভিজ্ঞতা থাকে সেটা নিয়ে আমরা আসি ছবি আঁকি। তারপরে অন্যান্য শিল্পীদের ছবি দেখে আমরা সমৃদ্ধ হই। সেখান থেকে আমার ধীরে ধীরে নিজস্ব একটা দর্শন, একটা সহজাত ক্ষমতা আমাদের থাকে। এবার আর একটা জিনিস যেটা যুক্ত হয় সেটা হচ্ছে দর্শন। এর সাথে সাথে আমরা যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে শিল্পীদের আর একটা পার্ট থাকে, সেটা টেকনিক্যাল বিষয়টা, যেটা কবিদের ক্ষেত্রে শব্দ চয়ন থাকে, আমাদের ক্ষেত্রে রং নির্বাচন, রেখা নির্বাচন, কোন ধরনের মাধ্যম ব্যবহার করবো সেটা যে এইটা যুগে যুগে বদলায়, নতুন নতুন মিডিয়াম আসে, আমরা সেটার মধ্যে দিয়ে চেষ্টা করি আরো নিজেকে শিক্ষিত করতে। এবং এই যে আমরা পথ চলার পথে আমাদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেইগুলোই ছবি হিসেবে করে থাকি। ভবিষ্যতের ব্যাপারটা তো আমরা আসলে কেউ সঠিকভাবে জানি না। আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা এইরকম একটা কিছু চাইছি, একটা অনেকটা বিমুক্ত, আমরা ছবিটা আঁকতে চাইছি, ছবি আঁকতে পারি বলে ছবিটাই আঁকছি, এইটা বিশ্বাস থাকে। এবং সেইটার সাথে সাথে আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের সাথে যত যত ভালো মানুষ, খারাপ মানুষ যাদের সাথে আলাপ আলোচনা হয় আর কি, আমি ভালো খারাপ দুটোই বললাম কারণ পৃথিবীটা দুটো জিনিস নিয়েই তৈরি আর কি, সেইটা আমাদের সমৃদ্ধ করে। এই সমৃদ্ধটাই কিন্তু ধীরে ধীরে আমার ছবিকে আপডেট করতে করতে চাই। এবং সেইটা নিয়ে আমি কোনো একটা জায়গায় পৌঁছতে চাই। যদিও আকাশদা বলেছেন যে সঠিক নির্দিষ্ট হয়তো কোনো জায়গায় পৌঁছতে পারে, সেটা হয়তো হবে না, কিন্তু কিছুটা তো জার্নি আমি করতে পারবো এই ছবি। তাই অনেক অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আমি দীর্ঘদিন ধরে আমরা একটা বড় একটা দল এস এম সুলতানকে নিয়ে গবেষণা করছি। তার শিশু স্বর্গের যারা এখন অনেক বড় হয়ে গেছে এবং আমরা সবাই মিলে, তো আমি একটা ডকুমেন্টারি শুটিং এ নড়াইলে গিয়েছিলাম কিছুদিন আগে। তো তার এক শিষ্য যে কিনা চালের গুদামে চালের বস্তা টানে, তো তারা আমার ছবি আঁকে এবং সুলতানের ভীষণ ভক্ত এবং শিষ্য তারা। তা আমি যখন ওইখানে ঢুকলাম, ঢুকে দেখলাম যে একটা গাছের গুড়িতে অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো স্কাল্পচার, মানে উলঙ্গ 16টা ফিগার উনি বের করেছেন। তা আমি ওনাকে বললাম যে আপনি যে এই 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 কাঠের গুড়ি কেটে 16টা ফিগার বের করলেন, এই আইডিয়াটা আপনি পেলেন কোথায়? তো উনি তখন বলছিলেন যে আমি সুলতানের ছবির কাছে মোমবাতি জ্বালাই, আগরবাতি জ্বালাই, জ্বালিয়ে আমি প্রার্থনা করতে থাকি, বলতে থাকি ছবি দাও, ছবি দাও, ছবি দাও। তখন হঠাৎ করে ও ছবি পেয়ে গেছে যে সামনে বিজয় দিবস, এবং বিজয় দিবসের আগে সে 16ই ডিসেম্বরে 16টা 16টা ক্যারেক্টার দিয়ে সে উপরে একটা ফ্ল্যাগ দিয়ে সে গল্পটা। তো এই যে অদৃশ্য থেকে যে ছবি দাও ছবির কনসেপ্ট এবং আইডিয়া, তো সেরকম আমরা অনুষ্ঠান শেষ করব রনি আহমেদের কবিতা দিয়ে। রনি আহমেদ এস এম সুলতানকে নিয়ে দুটো কবিতা লিখেছেন, সেই দুটো কবিতা পাঠ করতে করতে আমরা বিদায় নিব। তার আগে ওবায়দ আকাশ, আপনি যদি শেষবারের মতো দর্শকদেরকে এবং আমাদের উদ্দেশ্যে কিছু বলতে চান, এবং এই যে ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্স এর আয়োজনে আমাদের যে ইন্টারন্যাশনাল আর্ট কার্নিভাল 2020, আপনি একটু বলুন, আমরা শুনি। ধন্যবাদ। আমি আসলে বলতে চাচ্ছি, আমি শুরুতেই বলেছি যে এই ধরনের আয়োজন মানে কবিতা কেন্দ্রিক ভালোবাসা বা কবিতা কেন্দ্রিক যে একটি গেট টুগেদার বা কবিতা কেন্দ্রিক একটি মারামারিও যদি হয়, সেখানে আমি থাকতে চাই আর কি। এবং এই ধরনের কবিতা হচ্ছে এমন একটি ব্যাপার যেটা নাকি আসলে নিরন্তর সৌন্দর্য সৃষ্টি করে। যেমন কেউ আমাকে যদি কেউ বলে যে আসলে আপনি আসলে আপনার স্বপ্ন কি কবিতা নিয়ে, বা আপনি আসলে কি করতে চান কবিতা নিয়ে ভবিষ্যতে,
আসলে কবিতা কিন্তু এই শিক্ষা দেয় না যে আপনি কবিতা লিখে অমর হবেন বা কেউ কবিতা লিখে অমর হবে। আসলে এই যে যে শিল্প চর্চা বা এই যে ভিন্ন চোখ যে এবং বেগম আর্ট গ্যালারিরা যে আয়োজনটা করেছে, এটি কিন্তু এর পেছনে বা এর নেপথ্যে কি আছে না আছে সেটি কিন্তু আমাদের দেখার বিষয় নয়। আমরা শুধু এটুকুই বলবো যে তাদের একটি মহৎ উদ্দেশ্য আছে, যে কারণে তারা শিল্প নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছে। এবং আমি মনে করি যে আমাদের দায় প্রধান কাজ হচ্ছে এভাবে এই যে যে সৌন্দর্যকে উৎসাহিত করা, সৌন্দর্য চর্চা করা এবং এই সৌন্দর্য চর্চা করতে করতে নিজেকে অতিক্রম করা। হ্যাঁ, নিজে যেখানে আছি আসলে কাউকে প্রতিদ্বন্দ্বী না ভেবে নিজেই নিজেকে অতিক্রম করে শিল্পের চূড়ান্তে পৌঁছে যাওয়া এবং তার ভেতর দিয়ে জীবন যাপন করাই আসলে আমাদের অভিপ্সা। এবং আসলে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য হওয়া উচিত, যে আমরা সুন্দরের যাপন করব কবিতা লিখতে লিখতে বা শিল্প চর্চা করতে করতে। আমরা একদিন শেষ হয়ে যাব। আমাদের শিল্প যতটুকু মানুষের ভালোবাসা কুড়াবে সেটুকু কুড়াবে। আমাদের আসলে অমর হবার কোনো বাসনা যেন না জাগে, বা অমর হবার কোনো বাসনা যদি থাকে তাহলে কিন্তু আমাদের শিল্প ম্লান হয়ে যাবে। হ্যাঁ, এটুকুই আমি শুধু বলবো, যে শিল্প যেন মানুষ এবং আর্ট ফর আর্ট সেক এবং আর্ট ফর লাইফ এটাই হয়। জীবনের জন্যও শিল্প এবং আর্টের জন্যও শিল্প। আর্টের জন্য আর্ট ফর আর্ট সেক যদি না হবে তাহলে জীবন কিছুই পাবে না। আবার শুধু যদি আর্ট ফর লাইফ হবে তাহলে আর্ট কিছু পাবে না। অতএব আমি মনে করি যে আর্ট ফর আর্ট সেক যেমন সত্য, আর্ট ফর লাইফও কিন্তু সত্য। সুতরাং আমি বলবো যে আমরা যেন নিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে শিল্পকে ভালোবেসে মগ্ন হয়ে শিল্প চর্চা করি। এবং যারা আমাদের প্রোগ্রাম দেখলেন এবং যারা আয়োজন করলেন, আমি সবাইকে এই কথাটাই, আমার ভাবনাটা বললাম, যে আমরা যেন শিল্প চর্চা করি এবং সুন্দরের চর্চা করতে করতে এবং মানুষের কল্যাণের চর্চা করতে করতে আমাদের শেষ নিঃশ্বাস নিতে পারি। বাহ বাহ, অসাধারণ। সত্যি ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি অ্যান্ড আর্ট পাবলিশার্স ধন্যবাদ যোগ্য। এবং তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। আমিও তো আসলে আইডিয়াটা এত ভালো লেগেছে আমার, যে আমি অনেক ব্যস্ততার মধ্যে আমি খুবই, মানে আমার তো আপনাদের মধ্যে জ্ঞানীগুণী মানুষদের সাথে কথা বলতে পারছি এবং কবিতাকে নতুন ভাবে এই জেনারেশনে অনেক কবিতা পড়ার সুযোগ পেয়েছি। এবং আর্ট, এই যে আজকে অমিত বিশ্বাসের সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। তা আমি অমিত বিশ্বাসের কাছে শেষে শুনবো, তার আগে আমি সুলতানের উপরে দুটো কবিতা লেখা রনি আহমেদের এটা পড়ি, তারপরে আমরা একসাথে ভিন্ন চোখকে এবং বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্সকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নেব। তো রনি আহমেদের লেখা অনুগ্রহের সুলতান। স্বপনের ভিতর তোমার আমার দেখা হয়, যেন এক অনন্ত ইশারা। আমাকে যেতে হবে দূর এবং অজানায়। কাঁপছে সেখানে সভ্যতার নীল বাতি। আগুন দেখো না তুমি, তোমার ভিতরেই তা জ্বলে। অদ্ভুত একদিন আসে আর চলে যায়। বাক্যের অধিক কি আর আছে? যা আছে সবই বাক্যের অধিক। আমার কোনো নাম নেই, আমি তার হয়ে বেঁচে আছি। অনন্তকালের দরজায় আমার প্রবেশ। পাখিদের সাথে সংলাপ সেখানেই হয়, যেখানে নদীগুলো অসার অথচ নীরব ও জীবিত। আমাকে বলো আমি কে, আমাকে বলো আবার আমি কে। আমি নিভৃতচারীদের গান, সময়ের সোপান ও অনুগ্রহের সুলতান। ভালোবাসা নিয়ে চাঁদের কথা, বরফের গান যেন এক সুলতানের গলা। মেঘগুলো বরফ হয়ে যায়, যেন সংকেতে ভরে যায় মন। আমার পেয়ালা তুমি ভরে দাও নিঃশব্দের গানে। যে বাগানে ছিল সেখানেই রুবি আর নীলাদের সমাহার। আকাশ জল জল করে, তারকারা বলে আমাকে ভালোবাসা দাও। আমার প্রদীপ নীল, অন্ধকারে খুঁজিও না আমায়। স্বপনের ভিতর খুঁজিও না আমায়, শুধু খোঁজো নিজের ভিতর। তার হয়ে আমি আছি। 21টা দিনের মতো যেন 21 বছর চলে যায়। অন্ধ হতে হতে তাকিয়ে থাকি অন্ধত্বের বন। সেখানেই জলে আগুনের শিখা। নিয়ে যাও আমাকে অনন্ত প্রেম, যেন আমি ঘুরে মরি আকাশের গাছের নিচে। ফেলে আসা পশমের বন, সেখানে হরিণেরা গান গায়। তুলোর মতো জীবন, নরম আর আকারহীন। চাঁদের কথা বলো না আর, আমাকে যেতে দাও।
তারই ভেতর। অমিত বিশ্বাস, আপনার কাছে বিদায়ের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছি। বিদ্যুৎ দত্তকে আমরা আবার পেয়েছি। বিদ্যুৎ দত্ত নিশ্চয়ই আবার নেটওয়ার্কের বাধা অতিক্রম করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অবস্থা এত খারাপ আহ, হয়ে আমার। আপনার তো কোনো কথাই শুনতে পেলাম না, দর্শকেরা খারাপ সবাই অবস্থা, আপনাকে খুব মিস করছে। খারাপ অবস্থা। আচ্ছা আচ্ছা, বলুন একটু এখন যে অবস্থার মধ্যে আছেন একটু বলুন না যে এখন কেমন? এখন কেমন মানে নেটের অবস্থা না আমার অবস্থা? মানে সবকিছু মিলিয়ে এই যে মানে এই যে ভার্চুয়াল ভার্চুয়াল যে আমাদেরকে আসলে অনেক কিছু দিচ্ছে। আপনার অনেকগুলো হ্যাঁ, কবিতা পড়েছি, হার মানা হার হ্যাঁ। পড়েছি, তারপরে পড়েছি উইকেন্ড পড়েছি। আমি কিচ্ছু চমৎকার লেখেন। ধন্যবাদ। চেষ্টা করি আরকি। আপনি বলুন আপনার আজকে আমাদের এই আয়োজন এবং কবিতা এবং আর্ট নিয়ে আপনি কিছু বলুন, দর্শকরা অপেক্ষা করছে। আমাদের সময়ও অনেক হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট 16 মিনিট প্রায় চলছে, যদিও আমাদের 1 ঘন্টা সময়। তারপরে কোনো হ্যাঁ, সমস্যা নেই। এতক্ষণ মানে এত খুব বাজে আহ, ব্যাপার। আপনার বন্ধু ওবায়দ আকাশ তো যাই খুব হোক, সুন্দর করে বলছিলেন। আহ, যা- হ্যাঁ, ওবায়দেরটা শুনতে শুনতেই আমারটা একদম অফ হয়ে গেল। বলো বন্ধু, তুমি খুব আছো কেমন? অশান্তি। তোমার শরীর কেমন? বলো। আহ আর কি লেখালেখি করছো, শরীর কিভাবে? ওই শরীরের মতোই আছে। শরীরের ভালো আছো তো? লেখালেখি কিচ্ছু করছি না। গত ৭-৮ মাস ধরেই প্রায় ওই ফেসবুকে ২-১টা টুকটাক লেখা ছাড়া এছাড়া আর কিচ্ছু লিখিনি ঘরেই থাকছো? আরকি। আর বের হচ্ছ না তো? হ্যাঁ, ঘরেই থাকছি। আপাতত তো ঘরেই আছি। মানে ব্যান্ডেলে ছিলাম। আচ্ছা। ব্যান্ডেলে থাকলে বোধহয় আমি নেটটা পেতাম। ব্যান্ডেলে নেটটা বেশ ঠিকঠাক ছিল ঘোরাফেরার। কিন্তু এখানে আসার পর থেকে দেখছি যে নেটটা ভীষণ ও, প্রবলেম করছে। আচ্ছা, কলকাতার কি সকালের অবস্থা? দিকে যেমন মানে আরমান ভাই জানতে চাচ্ছিলেন কলকাতার কি অবস্থা, কলকাতায় যে এখন করোনা আমরা কালে কবিতা চর্চা কিরকম হচ্ছে যেখানে আছি আমফানের পরে? কবিতা চর্চা কিছুই হচ্ছে না। কিচ্ছু না, একদম না। তাই? আমফানের পরে যেটা হচ্ছে মানুষজন এত খারাপ অবস্থায় আছে আসলে। তো তাদের একটু আরকি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা তো অনেকেই করছে। তো আমরাও একটু আমাদের মতো করে করছি। যে যদি সামান্য কিছু করা যায় তাদের জন্য আরকি। তো এই আরকি। আর আপাতত আমরা যেখানে আছি মানে আমাদের বাড়িটা মানে জোড়াবাগান। এটা অনেকদিন থেকেই এটা রেড জোন হয়ে আছে। এখানে মাঝে মাঝেই শুনি যে ১ জন ২ জন করে মারা যাচ্ছেন আরকি। মানে তাই মোটামুটি বোধহয় জনা ৫-৬ আমাদের এই এরিয়াতে চলে গেছে। না, সত্যি মনটা আসলে বিষাদে ভারাক্রান্ত হয়ে যায় একের খুব পর এক একটা প্রাকৃতিক দুর্যোগ। পরিস্থিতি বাড়ি থেকে বেরোতে পারছি না, ভয়েই বেরোতে পারছি না। আমার আবার ডায়াবেটিস। হ্যাঁ, হ্যাঁ। আজকে তো আসলে বিতল দত্ত আপনার সাথে ঠিক জমলো না মন আড্ডাটা, যদিও খারাপের একটা সময়। আজকে তো আবার কোনো সমস্যা নেই, মন আবার ভালো হবে নিশ্চয়ই। আমরা পরবর্তী সময় আবার আড্ডা দেবো, কিন্তু আমরা অনুষ্ঠান শেষে আপনার অন্তত একটা গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আমরা অমিত বিশ্বাসের শেষে তার একটা অনুভূতির কথা আমরা শুনবো, এবং তারপরে আপনার কাছে গান শুনতে শুনতে আমরা আজকে বিদায় নেব। অমিত বিশ্বাস, আপনি শেষ করুন। এতক্ষণ আলোচনার মধ্যে যে নামটা বারবার আসছিলেন সেটা হচ্ছে যে আমার প্রিয় শিল্পী সুলতান। তো বাংলাদেশে যে আমি যে কজন শিল্পীকে শ্রদ্ধা করি, জয়নুল আবেদিন আছে, সুলতান আছে, তারপরে মোহাম্মদ কিবরিয়া আছে, আমিনুল ইসলাম আছে, সম্পাদিত ফিকুর নবী আছে, সমজিৎ রায়চৌধুরী আছে। তো আমি অনেকেই আছেন। এখানে সুলতানের নামটা বিশেষ করে বলতে চাইছি। এতক্ষণ যে আলোচনা হলো যে শিল্প কবিতা নিয়ে, সুলতানের একটা বিখ্যাত কাজ আছে যেটা সুলতান বললেই প্রথম যে ছবিটা মনে পড়ে সেটা মনে হয় একটা শক্তিশালী দৈত্য একটা গাছকে রোপণ করছে বা আঁকড়ে ধরে আছে, যত্ন করছে। আদব। আর পড়ি আছে একজন নারী আছে। তো আমার মনে হয় যে আকাশদা যেটা বললেন সেই সাথে এই ছবিটা সংযুক্ত করা যায় এইভাবে যে আমরা আমাদের ইচ্ছাটাকে এইভাবে লালন পালন করবো, এইভাবে স্বপ্নটা রেখে দেবো, এইভাবে যত্ন করবো, এইভাবে আঁকড়ে ধরে থাকবো। আমরা এটাই চাই এবং এই এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই। সুলতানের এই ছবিটাই আমাদের
এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হোক, এই বলে আমি আজকের মতন আমার বক্তব্য শেষ করছি। বাহ, অনেক অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনি এইভাবেই কাজ করতে থাকেন। আপনি বাণিজ্যতে পড়েন বা যেখানেই যা কিছু করেন না কেন, আপনি চিত্রকর্ম নিয়ে থাকেন। আপনি ঘূর্ণি গ্রামের ঐতিহ্যকে আপনি বিশ্বব্যাপী আপনি প্রসিদ্ধ করুন, সমৃদ্ধ করুন। সেই শুভকামনা থাকলো এবং আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে। অনেক অনেক শুভকামনা থাকলো, অমিত বিশ্বাস। ওবায়দ আকাশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের বাংলাদেশের সোনার ছেলে। আপনি এইভাবেই আমাদেরকে আপনার প্রতিনিধিত্ব করে যাবেন, সেই প্রত্যাশা করছি। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি অ্যান্ড পাবলিশার্স এর পক্ষ থেকে। শিমি শাইলা নূর এবং আলী আফজাল খান তারা এই উদ্যোগ নিয়েছেন, ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড পোয়েট্রি ভার্চুয়াল কার্নিভাল 2020। আবার সামনে কালকে আবার আমরা 3 জন গেস্ট নিয়ে আসবো ঠিক রাত 9টায়। যারা দেখছেন আমাদেরকে তাদের জন্য আমন্ত্রণ রইলো। তো আমরা শেষ করব মিতুল দত্তের গানে গানে। মিতুল দত্ত যদি আমাদেরকে তার সুরেলা কণ্ঠে একটা গান গেতে গেতে যদি আমরা বিদায় নিতে পারি। আকাশ ভাই কি বলেন? হ্যাঁ, এটা তো খুবই ভালো হয়, ওর কণ্ঠে একটা গান শুনবো। এটা এর চেয়ে প্রাপ্তি আর কি হতে পারে এই করোনা কালে। আমি তো তার অনেকগুলো কবিতা পড়েছি, আপনারা শুনেছেন। তাহলে এবার ও আমরা তো খুব মিষ্টি মিষ্টি গান করে। ও যেমন কবিতা ভালো লাগে, ও গানও কিন্তু অসাধারণ করে। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু ওর মানে প্রচুর জনপ্রিয়তা, এবং ও যদি ইলেকশন করে বাংলাদেশে, তাহলে কিন্তু এই স্থানীয় লোকজনের চেয়ে বেশি ইয়ে হয়ে যাবে। মানে ওর খুব পপুলারিটি, ওকে চেনে না এমন কোনো ই নাই, এবং ওর গুণের কারণেই ওকে সবাই চেনে। ওর কবিতা এবং গান, ওর মানে যে বন্ধুত্বের যে হাত, হৃদ্যতা, সেটা কিন্তু অসাধারণ। ও আসলে মানুষকে কাছে আমরা টেনে নিতে পারে। সেটা আমরা আশা করব যে সামনে যদি এই কার্নিভালের একটা একটু নেট থাকলে কিন্তু আমার ইভেন্ট কথা হয়, এখানে প্রকাশনা শোনা হচ্ছে। যাচ্ছে? নেক্সট টাইম ওকে আরেকবার ডাকা হোক। আজকে তো কথা আমরা হলো না। চাইবো, আমরা আলী আফজাল খান হ্যাঁ, বলবো যে আমরা আপনারা ভিন্ন চোখের কাছে অনুরোধ করছি যে, এবং বেগম আর্ট গ্যালারি, যে মিতুলকে যেন দ্বিতীয়বার ডাকা হয়, যেহেতু ওর কোনো পারফরমেন্স আমরা দেখতে পেলাম না। তো এখন একটা গান সেটাই। করো মিতুল, আমরা তোমার গানটা শুনতে শুনতে আমরা চলে যাই। সেটাই। অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা ওকে, গান শোনাও। আপনি গান শোনান আমাদেরকে একটা। ওনার নেটটা আবার ওরা সমস্যা করছে। নেট পাচ্ছে না, তাহলে আরমান ভাই শেষ করে দেন। ঠিক যেতে না হিদিব হাই তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হচ্ছে। আসলে এটাই নিয়ম। মিতুল দত্তকে আবার হ্যাং হয়ে গেছেন, পাচ্ছি না। ঠিক আছে, তাহলে অনেক অনেক শুভকামনা। যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান দেখলেন এবং মেসেজ করেছেন কষ্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামীকালকে অনুষ্ঠান দেখবার জন্য নিমন্ত্রণ রইল। কালকে আবার নতুন 3 জন অতিথিকে নিয়ে আমরা হাজির হব। বাংলাদেশ এবং ভারতের শিল্পীরা থাকবেন আমাদের সাথে আজকের মতো। এবং ইন্টারন্যাশনাল আর্ট অ্যান্ড পোয়েট্রি কার্নিভাল 2020-তে ভিন্ন চোখ এবং বেগম গ্যালারি অ্যান্ড আর্ট প্রকাশনা আর্ট পাবলিশার্স এর প্রযোজনায় দেখতে চোখ রাখুন আমাদের ভিন্ন চোখের পেজে। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার।